জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আর একটু আপনারা আমাকে কনফার্ম করবেন যে আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। একটু সবাই আমাকে কনফার্ম করবেন আমার সাথে যারা যারা সংযুক্ত আছেন। একটু দ্রুত সবাই আমাকে কনফার্ম করবেন। আচ্ছা, আমরা সবাইকে একটু মেনশন করে দেই। আমরা আমাদের সাথে যারা আছে বা যারা ক্লাস করে আমরা সবাইকে একটু মেনশন করে দেই। আচ্ছা, আমাদের সাথে ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ক্লিয়ার আছে। ঠিক আছে, আমিও দেখতে পাচ্ছি যে ক্লিয়ার আছে। আপনারা সবাই কেমন আছেন একটু আমাকে দ্রুত জানাবেন যে আপনারা সবাই যার যার অবস্থান থেকে কেমন আছেন, আমাকে একটু জানাবেন। আপনারা সবাই কেমন আছেন একটু জানাবেন। আচ্ছা, আমাদের আজকে ক্লাস নং হচ্ছে 47। আমাদের ক্লাস নং হচ্ছে আজকে 47। আমরা এর আগে যে ক্লাসটা করেছিলাম সেটা ত্রিভুজের উপর করেছিলাম 45 নাম্বার ক্লাস। আচ্ছা, 45 নাম্বার ক্লাসে আমি যা কিছু শিখিয়েছিলাম সেটার মধ্যে কি আপনাদের কোনো কিছু বুঝতে কি অসুবিধা হয়েছে, বা যা কিছু শিখিয়েছি সেগুলো কি আপনারা বাসায় চর্চা করেছেন? একটু আমাকে দ্রুত জানাবেন যে আমি যতটুকু শিখিয়েছি 45 নং ক্লাসে ততটুকুর মধ্যে কি আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বা আপনাদের বুঝতে কোনো অসুবিধা আছে কিনা একটু আমাকে জানাবেন। আচ্ছা, একটু দ্রুত সবাই জানাবেন। আচ্ছা, আজকে ক্লাসে এত উপস্থিতি কম কেন আসলে বুঝতেছি না। হয়তো বা ক্লাসটা দরকার নেই, যেহেতু ত্রিভুজের ক্লাস অনেকের হয়তো দরকার নেই। ঠিক আছে, একটু আমাকে জানাবেন যে এতটুকুর মধ্যে আপনাদের কোনো সমস্যা হয়েছে কিনা, আপনাদের কোনো সমস্যা হয়েছে কিনা বা বাসা আপনারা চর্চা করেছেন কিনা এটা একটু জানাবেন। আচ্ছা, আমি আপনাদের রেসপন্স পাচ্ছি না। ঠিক আছে, তাহলে আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি। আমাদের আজকের টপিকটা হচ্ছে, আচ্ছা আজ এক্সাম আছে, যাদের এক্সাম আছে তারা প্রয়োজনে ক্লাসটা করার দরকার নেই, আপনারা এক্সাম দেন। ঠিক আছে, এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমরা এখন শিখবো কোন বেদে ত্রিভুজটা কয় প্রকার। আচ্ছা, কোন বেদে ত্রিভুজ? ভাইয়া 29 তারিখ, তাই? আচ্ছা ঠিক আছে, কোন বেদে ত্রিভুজ কত প্রকার একটু আপনারা কমেন্টস করবেন। কোন বেদে ত্রিভুজ কত প্রকার? কোন বেদে ত্রিভুজটা কত প্রকার একটু আপনারা জানাবেন। কিছু ম্যাথ প্র্যাকটিস করছি, একটা প্রবলেম পেয়েছি। আচ্ছা, যে প্রবলেমটা পেয়েছেন আপনারা পরবর্তী ক্লাসে জানাবেন। আচ্ছা, একটু কোন বেদে ত্রিভুজটা কত প্রকার, আচ্ছা যারা দিবেন, যারা যারা 29 তারিখে বিসিএস দেবেন, ঠিক আছে, তাদের ক্লাস করার দরকার নেই, ওনারা বিসিএস এর পড়াটা পড়লেই হবে। আমার সাথে যারা সংযুক্ত আছেন তারা একটু যুক্ত থাকেন, প্রয়োজন আমি অল্প সময়ের মধ্যে ক্লাসটা শেষ করে দেব। আচ্ছা, যেহেতু অনেকেরই দরকার নেই ক্লাসটা। আচ্ছা, কোন বেদে হচ্ছে কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে কি সমকোণী, একটা হচ্ছে কি সমকোণী, সমকোণী, আর একটা হচ্ছে কি সূক্ষ্মকোণী, সূক্ষ্মকোণে, আর একটা হচ্ছে কি স্থূলকোণে। ঠিক আছে, স্থূলকোণে।
আমরা জানি কোন বেদে আমাদের ছিল কত 3 প্রকার। এই 3 প্রকার আপনাকে অনেক ক্লাসে মেনশন দেই। আচ্ছা পাই না ফ্রেন্ড, হতে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, দেখুন আমরা কোন বেদে জানি যে 3 প্রকার, একটা হচ্ছে সমকোণী, আরেকটা হচ্ছে সূক্ষ্মকোণী, আরেকটা হচ্ছে স্থূলকোণী। এখন সমকোণী ত্রিভুজটা কি? সমকোণী ত্রিভুজটা কি? সমকোণী ত্রিভুজটা হচ্ছে যার একটি কোণ, যার একটি কোণ হচ্ছে এক সমকোণ। একটি কোণ কত? একটি কোণ হচ্ছে এক সমকোণ, এক সমকোণ। ঠিক আছে, এক সমকোণ মানে হচ্ছে কত? 90 ডিগ্রি। যার একটি কোণ আমরা কোনো মতে 90 ডিগ্রি পাবো, 90 ডিগ্রি পাবো একটি কোণ, আর সেটা হয়ে যাবে কি? সমকোণী ত্রিভুজ। সেটা হয়ে যাবে কি? আচ্ছা একটু খেয়াল করুন, আপনারা একটু এটার দিকে খেয়াল করুন, আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা একটু বোঝার চেষ্টা করুন। তাহলে আমরা এক সমকোণ যখন আমরা পাবো কোনো একটা ত্রিভুজের মধ্যে, যখন আমরা এক সমকোণ পাবো, তাহলে আমরা সেটাকে ধরে নেব কি? সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এখন আমি একটা রেখা আঁকলাম, একটা রেখা বা রশ্মি যেটা বলেন, আমি একটা জিনিস আঁকলাম, এইটার উপরে আমি এটার উপরে কিভাবে আমি সমকোণী ত্রিভুজ মানে এক সমকোণ আঁকতে পারবো সেটা একটু বলেন। জি ওয়ালাইকুম আসসালাম ফমিদা শম্পা আপু। আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল করে দেখুন যে আমি এ বি একটা কি নিলাম? রেখাংশ নিলাম। যেহেতু আমি দুইটার মধ্যে কি করেছি? দুইটা প্রান্ত বিন্দু দিয়েছি, তাহলে এটা হয়েছে 3টি কোণ কি কি আরেকবার বলেন। একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, আর একটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর একটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। আচ্ছা আমি এ বি একটা রেখাংশ নিয়েছি, এখন রেখাংশে যদি আমি সি বিন্দুতে একটা সমকোণ আঁকতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? একটু প্রশ্নটার উত্তর দিবেন। আচ্ছা একটু খেয়াল করে দেখুন, এটা আমি সি বিন্দুটা নিয়েছি, তাহলে আমি আমার এই সি বিন্দুতে আমি কিভাবে সমকোণটা আঁকতে পারবো একটু বলুন দ্রুত। না আমি দেখতে পাচ্ছি যে আজকে নেট খুব সুন্দর, আমার এখানে একদম ফুল ক্লিয়ার দেখা যাচ্ছে। তাহলে আমাকে সি বিন্দুতে একটু আপনারা রেসপন্স করবেন। হ্যাঁ জান্নাতুল তন্নি আপু লিখেছেন লম্ব অঙ্কন করতে হবে। হ্যাঁ রাইট, লম্ব অঙ্কন করতে হবে আমাদেরকে। আচ্ছা আমি যে এখানে একটা লম্ব অঙ্কন করেছি, হ্যাঁ এটা একটা লম্ব অঙ্কন করেছি, মনে করেন আমি সিডি একটা লম্ব অঙ্কন করেছি। এখন লম্ব যখন অঙ্কন করব তখন আমার এখানে হয়ে গেছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখানে হয়ে গেছে 90 ডিগ্রি। আচ্ছা এই 90 ডিগ্রি হচ্ছে আমার মোট যেটা ছিল, এটা হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। ঠিক আছে, এখন 180 ডিগ্রিকে আমরা লম্বর মাধ্যমে দুইটা অংশে ভাগ করেছি। এই লম্ব অঙ্কন করা তার মানে হচ্ছে এই পুরো জিনিসটাকে একদম সমান ভাগে 2 ভাগ করা। আচ্ছা লম্ব আঁকতে হবে, আমি যে এখানে লম্ব এঁকেছি এটা অ্যাকচুয়ালি আমাদের যে স্ট্যান্ডার্ড নিয়মে লম্ব আঁকা সেটা নয়। আমরা কে লম্ব আঁকতে পারি? একটা রেখাংশের উপরে আমরা কে লম্ব আঁকতে পারি? লম্ব আঁকতে পারি কে? লম্ব আঁকতে পারি কে একটু বলবেন। আমরা এখানে যে আমি তো এখানে একটা টান দিলাম, আমার সি বিন্দুতে লম্ব আঁকতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি মানলাম যে সি বিন্দুতে লম্ব আঁকতে হবে। এখন আমি একটা রেখাংশ নিয়েছি, এই রেখাংশটার উপর আমি কিভাবে লম্ব আঁকতে পারবো? এই লম্বটা আঁকতে পারেন কে একটু বলেন, দ্রুত বলবেন। এটা তো আমি টান দিলাম, এটাকে তো আমি এইভাবে রেখাংশ নিয়ে এইভাবে টান দিলাম আন্দাজ করে, কিন্তু স্ট্যান্ডার্ড যে নিয়মটা সেটা হচ্ছে আমি কিভাবে লম্বটা আঁকতে পারবো একটু বলুন। আচ্ছা কাউকে মেনশন করার দরকার নেই, আচ্ছা আর কাউকে মেনশন করার দরকার নেই, আপনারা একটু মনোযোগ দিন। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা একটু লম্বটা আঁকতে পারেন কে এই জায়গাটার মধ্যে? আমি যে একটা রেখাংশ নিয়েছি সেই জিনিসটার মধ্যে লম্ব আঁকতে পারবেন কে? আচ্ছা এটা পারেন না, হয়তো অনেকেই পারেন না। আমরা মানে লম্বা টান দিয়ে আমরা কি লম্ব অঙ্কন করে ফেলি, সেটা অ্যাকচুয়ালি নিয়ম না। এখন এই জিনিসটার মধ্যে আমরা কি করব? একটা আমরা রেখাংশ নিয়েছি, হ্যাঁ চাঁদা দিয়ে আঁকতে হবে না, চাঁদা দিয়ে লম্ব আঁকা না। আচ্ছা এই জিনিসটার মধ্যে আমরা এই বিন্দুটাতে একটু খেয়াল করে দেখুন, লম্ব যারা আঁকতে ভুলে গিয়েছেন তারা একটু খেয়াল করে দেখুন। এই জিনিসটার মধ্যে আমরা কি করব? আমাদের যে পেন্সিল কম্পাসটা আছে, হ্যাঁ শিখতে চাই সেখান বেশি করে, একটু খেয়াল করে দেখুন। ভুলে গেছি ভাইয়া, ঠিক আছে চাঁদা হচ্ছে চুরি সিস্টেম। আচ্ছা কম্পাস, হ্যাঁ পেন্সিল কম্পাসটা নিয়ে আমরা একটা ব্যাসার্ধ নিয়ে আমরা এই জায়গাটার মধ্যে কি করব? এইভাবে একটা টান দেব। ঠিক আছে, এইভাবে একটা কি দেব? টান দেব পেন্সিল কম্পাসটা দিয়ে।
টান দেওয়ার পরে এখানে যতটুক ব্যাসার্ধ নিয়েছি আমি যতগুলা টান দেব ততগুলার মধ্যে একই রকম ব্যাসার্ধ লাগবে। এখন এখান থেকে আমি যতটুক ব্যাসার্ধ নিয়েছি আবার ঠিক এই বিন্দু থেকে এই যে বিন্দুটা আছে এই বিন্দুটা থেকে সেম এখানে একটা টান দেব, আবার এখান থেকে আরেকটা টান এখানে দেব, একদম এখান থেকে যতটুক নিয়েছি সেটার উপর ডিপেন্ড করে। তারপর এখানে যে যতটুকুর উপর নিয়েছি সেখানের উপর ডিপেন্ড করে এখানে একটা টান দেব, এখান থেকে একটা টান দেব। টান দেওয়ার পরে দেখা যাচ্ছে এই যে মধ্যবিন্দু আছে না, এই মধ্যবিন্দুটা হবে আমাদের লম্ব। এটাই হচ্ছে লম্ব আঁকার স্ট্যান্ডার্ড নিয়ম। এই যে চাঁদা ব্যবহার করে এটা ব্যবহার করে সেটা ব্যবহার করে লম্ব আঁকার এটা কোনো নিয়ম না। চাঁদা হচ্ছে জাস্ট কোণের মান দেয়া আছে, আপনি চাঁদা এখানে বসিয়ে 90 ডিগ্রি আছে 90 ডিগ্রি একটা বিন্দু টান দিয়ে আপনি টান দিয়ে দিবেন সেটা লম্ব হবে না। এটা অ্যাকচুয়ালি লম্ব হওয়ার সিস্টেম না। এখন মনে পড়ছে, আচ্ছা এখন এই লম্ব আঁকতে কি সবাই পারবেন নাকি লম্ব আঁকতে কারো কোনো ঝামেলা আছে? যদি ঝামেলা থাকে তাহলে একটু আমাকে একটু বলবেন, যদি ঝামেলা থাকে একটু বলবেন। হ্যাঁ, লম্ব আঁকার সিস্টেমটা হচ্ছে এটা, আমরা একটা ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব, একটা অর্ধবৃত্ত আঁকবো বা একটা চাপ নেব, চাপ নেওয়ার পরে সেই অংশ থেকে আবার প্রথম অংশ থেকে শুরু করে যতটুক ব্যাসার্ধ ছিল সেটার চাপ নেব, আবার আরেকটা চাপ নেব, তখন দুইটা চাপ থেকে আমরা উপরে একটা চাপ নেব, সংযুক্ত বিন্দু থেকে আমরা লম্ব অঙ্কন করে ফেলবো। আচ্ছা হ্যাঁ, আমি আশা করছি যে এই জিনিসগুলো আগে অনেকে পারতেন কিন্তু আমাদের চর্চার অভাবে ভুলে গেছি। তাহলে আমরা যদি কোনো মতে, আচ্ছা না এখন পারবো, ঠিক আছে, এখন আমরা যদি কোনো মতে একটা কোণ 90 ডিগ্রি পেয়ে যাই তাহলে সেটা হয়ে যাবে সমকোণ, সেটা হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে, সেটা হয়ে যাবে কি সমকোণ। তাহলে দেখি আমরা এইটা একটা কি নিয়েছি, একটা রেখাংশ নিয়েছি, যেহেতু আমি দুইটা প্রান্ত বিন্দু দিয়েছি তাহলে একটা রেখাংশ হয়ে গেছে। এই বিন্দুতে আমি একটা সমকোণ আঁকবো, তাহলে এই বিন্দুতে আমি যদি লম্ব আঁকি কিভাবে, একটা চাপ নিয়েছি, এই চাপ আবার দিয়েছি, এই চাপ দিয়েছি, এখানে দিয়েছি, এখানে দিয়েছি, এখন দেওয়ার পরে এইভাবে আমার হওয়ার পরে এখন এটা আমার সমকোণ বা 90 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমি এইভাবে যুক্ত করে দিই তাহলে আমার এ বি সি একটা কি হয়ে গেছে, সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে যার জন্য আমরা একটা লম্ব পাবো, যার জন্য একটা 90 ডিগ্রি পাবো, সেটাই হয়ে যাবে কি সমকোণী ত্রিভুজ। এটাও আমাদের সমকোণী ত্রিভুজ হবে। এটা থেকে যদি আমরা এইভাবে লম্ব অঙ্কন করি, এইভাবে দেই, তাহলে এটাও 90 ডিগ্রি, তাহলে আমাদের এটাও কি হচ্ছে, একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। এটা যেভাবে হোক না কেন যদি আমরা একটা কোণ 90 ডিগ্রি পাই তাহলে সেটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজ নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন আছে? সমকোণী ত্রিভুজ নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, সমকোণী ত্রিভুজ নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা একটু বলবেন। আচ্ছা, এটা যেহেতু আমি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। এখন একটু খেয়াল করে দেখুন, এটা যেহেতু আমি 90 ডিগ্রি পেয়েছি, এই 90 ডিগ্রি জিনিসটা পাওয়ার, যে 90 ডিগ্রি বিপরীত বাহু থাকবে, বড় বাহুটা থাকবে, সেটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে। অতিভুজ, এটা মনে রাখবেন। অতিভুজের সংজ্ঞা যদি আসে তাহলে আপনারা হ্যাঁ সূত্র দেব, সবকিছুই দেব, আমি কোনো কিছু ক্লিয়ার মানে বাদ রাখবো না। অতিভুজের সংজ্ঞা যদি আসে তাহলে আপনারা কি দিবেন, একটি সমকোণী ত্রিভুজের, কিসের, একটি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। অতিভুজের সংজ্ঞাটা কিভাবে দিবেন আবার খেয়াল করেন, অতিভুজটা হবে কার সাথে সম্পর্ক, একটি সমকোণী ত্রিভুজের সাথে সম্পর্কিত। তাহলে অতিভুজের সংজ্ঞাটা আপনারা হান্ড্রেড 90 ডিগ্রি নিতেই হবে, তাহলে বাকি এই দুইটার যোগফল,
এই এক্স এটা যদি ওয়াই হয়, এই এক্স প্লাস ওয়াই এর যোগফল হবে কত 180 ডিগ্রি। ঠিক আছে, এক্স এবং ওয়াই এর যোগফল হবে কত 180 ডিগ্রি। তাহলে আমরা দেখছি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটাই হচ্ছে অতিভুজ, আর একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে সবচাইতে বড় বাহু বা বৃহত্তম বাহু। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু হচ্ছে ভূমি পূরণ হচ্ছে উচ্চতা, হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। আচ্ছা, আমরা এটা জেনেছি। আচ্ছা, অপর দুইটিকে কি কোণ বলে? অপর দুইটির একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। যেহেতু অপর দুইটা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। আমি বলেছিলাম 90 ডিগ্রির সাথে সম্পর্ক কার, সেটা হচ্ছে পূরক কোণের। আর 180 ডিগ্রি বা 180 ডিগ্রির সাথে সম্পর্ক কার, সেটা হচ্ছে সম্পূরক কোণের। ঠিক আছে, তাহলে এই দুটা কোণ, এই দুটা কোণ। আচ্ছা, এটা প্রমিদা সম্পর্ক 45 45 90 বলেছেন। আচ্ছা, এটা 45 45 90 এমন কোনো ফিক্সড নাই, এটা 45 45 90 হতে পারে, তারপরে এটা 60 40 হতে পারে, না 60 30 হতে পারে। মানে এই দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রির বেশি হওয়া যাবে না। তাহলে এইটার ক্ষেত্রফল আমরা পাচ্ছি হাফ। আচ্ছা, হাফ ইন্টু হচ্ছে ভূমি পূরণ উচ্চতা। এখন এটার মধ্যে ভূমিকে, এই যে নিচের বাহু যেটা আছে সেটা হচ্ছে ভূমি, যদি আমরা এটাকে ধরি, এটা এই বাহুটা ধরি 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজটা যদি একটা বাহু হয় 3, আর একটা বাহু হয় 4, আর একটা বাহু হয় 5, তাহলে এ 5 দিতে হবে, বড় বাহুটা দিতে হবে অবশ্য অতিভুজকে। সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু হচ্ছে অতিভুজটা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে কি? লম্ব। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে আমরা কি পাবো? একটা মান পাবো। যদি এটার এই ত্রিভুজটা 3 4 5 বাহু বিশিষ্ট একটা সমকোণী ত্রিভুজে যদি ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে কত? হাফ ইন্টু ভূমি, কত ভূমি দিয়েছি আমরা 4, ইন্টু লম্ব বা উচ্চতা যে কথা, লম্ব একই কথা। তাহলে আমরা দিচ্ছি কত? 3। তাহলে 2 দিয়ে যদি 4কে কাটি, তাহলে হচ্ছে 2 3 দুগুণ হচ্ছে 6। এটা যদি মিটার হয় তাহলে বর্গ মিটার। ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ, আর যেহেতু আমাদের মিটার দেওয়া, তাহলে হচ্ছে বর্গ মিটার। ঠিক আছে, আচ্ছা, এখন এই জিনিসটা কি ক্লিয়ার? এইটা থেকে যদি আপনাদের কোনো প্রশ্ন আসে সমকোণী ত্রিভুজ থেকে, তাহলে কি আপনারা দিতে পারবেন? আচ্ছা, সরি, এখানে x প্লাস ওয়াই হবে 90 ডিগ্রি। এখানে x প্লাস ওয়াই হবে 90 ডিগ্রি। আচ্ছা, এখানে x প্লাস ওয়াই 90 ডিগ্রি, 180 ডিগ্রি না। আচ্ছা, একটু খেয়াল করে দেখুন, এখন এটা থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে কি দিতে পারবেন? আর আরেকটা মজার বিষয় হচ্ছে, এই সমকোণী ত্রিভুজটা অ্যাকচুয়ালি কার সাথে সম্পর্কিত? একটু উত্তর দিবেন। এই সমকোণী ত্রিভুজগুলা কার সাথে সম্পর্কিত একটু বলবেন। সমকোণী ত্রিভুজগুলা কার সাথে সম্পর্কিত? একটু আপনারা রেসপন্স করবেন। সূত্র গুলানোর কোনো দরকার নেই। আচ্ছা, হ্যাঁ, কর্ণের সাথে না, এটা হচ্ছে ফিথাগোরাসের সাথে। হ্যাঁ, এখানে কে যেন, আচ্ছা, কমেন্টসটা মেবি কেটে দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, একজন লিখেছেন পিথাগোরাসের সাথে। হ্যাঁ, এটা সম্পর্কিত হবে কার সাথে? পিথাগোরাসের সাথে। হ্যাঁ, এখন গোরাসের সাথে। ঠিক আছে, আমরা যখন পিথাগোরাস নিয়ে আলোচনা করব তখন আমরা এই জিনিসটা আরো বিশদভাবে জানতে পারবো। এখন আরেকটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের 3টি কোণে সূক্ষ্মকোণ, হচ্ছে কি সূক্ষ্মকোণ। এটা একটা আমরা আঁকলাম, এটা একটা আঁকলাম, আর এটা একটা আঁকলাম। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে কি সূক্ষ্মকোণী ত্রিভুজ। সমবাহুর সাথে না, এটা হবে সূক্ষ্মকোণের সাথে। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের হচ্ছে 3টা কোণে কি থাকবে? সূক্ষ্মকোণ থাকবে। মানে সূক্ষ্মকোণ বলতে 3টা কোণে কি 90 ডিগ্রি থেকে কি থাকবে? ছোট থাকবে।
90 ডিগ্রি থেকে ছোট থাকবে, যে ত্রিভুজের তিনটা কোণে হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে তাকে বলা হচ্ছে কি, তাকে বলা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, তাকে বলা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। ঠিক আছে, সূক্ষ্মকোণী ত্রিভুজ। আচ্ছা, আর স্থূলকোণী ত্রিভুজের যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, মানে একটি কোণ স্থূলকোণ বলতে হচ্ছে, আচ্ছা সব কিছুরই পরিসীমা হচ্ছে তিনটা বাহুর যোগফল, যত কিছু থাকে যতগুলা বাহু থাকবে প্রত্যেকটা বাহুর যোগফলে হচ্ছে পরিসীমা। আমি কালকে ক্লিয়ার করেছিলাম, কালকে ক্লিয়ার করেছিলাম যতগুলা বাহু থাকবে, এইটা এটা এইভাবে এইভাবে দেওয়া থাকুক সমস্যা নাই, এটা যদি হয় 5, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 6, তাহলে এটার পরিসীমা বলতে আপনি সবগুলাকে যোগ করে দেন, যোগ করে দিলেই তো আপনার পরিসীমাটা বের হয়ে যায়। আচ্ছা, এখন এটা হচ্ছে পরিসীমা। এখন আমরা জানি কি, এখন আমরা স্থূলকোণী ত্রিভুজের শিখব। স্থূলকোণী ত্রিভুজটা হচ্ছে কি, যার একটি কোণ স্থূলকোণ, যার একটি কোণ স্থূলকোণ, স্থূলকোণ মানে হচ্ছে যার একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে কি বড়, 90 ডিগ্রি থেকে বড়, তাকে কি বলে, স্থূলকোণী ত্রিভুজ বলে। হ্যাঁ, স্টার হাঁকছে, টানের সাথে যা চলে আসছে সেটাই হাঁকছি। আচ্ছা, স্থূলকোণ মানে হচ্ছে কি 90 ডিগ্রি থেকে বড়, যার একটি কোণ হবে 90 ডিগ্রি থেকে বড়, তাহলে একটি কোণ যদি 90 ডিগ্রি থেকে বড় হয় তাহলে সেটা হয়ে যাবে কি স্থূলকোণী ত্রিভুজ। তাহলে এটা হচ্ছে অবশ্যই 90 ডিগ্রি থেকে বড়। কিভাবে বুঝলাম 90 ডিগ্রি থেকে বড়? দেখুন, এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, কিন্তু কোণটা এখানে না যাইয়া এখানে চলে গেছে, তাহলে দেখা যাচ্ছে যে এইটুক 90 ডিগ্রি হলে এটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়, যেহেতু আমাদের এটা ছিল না। তাহলে 90 ডিগ্রি থেকে বড় হলে সেটা হয়ে গেছে কি স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে আচ্ছা এখন আমরা কোণ বেদে তিনটা ত্রিভুজ আঁকলাম, সেটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই তিনটা ত্রিভুজের আমি যতগুলা তথ্য দিয়েছি এগুলাই এনাফ, এর চাইতে বেশি কোনো তথ্যের দরকার নেই, এর চাইতে বেশি কোনো তথ্যের দরকার নেই। আমি যতটুকু তথ্য দিয়েছি ততটুকুর মধ্যে কি আপনাদের কারোকে বুঝতে কোনো অসুবিধা আছে কিনা একটু আমাকে জানাবেন, একটু আমাকে জানাবেন। বা আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে সর্বসমতা। সর্বসমতা, আচ্ছা সর্বসমতা কথাটার মানে হচ্ছে কি, সর্ব মানে হচ্ছে সব, সব সব, আর সমতা মানে হচ্ছে কি সমান, সব সমান, যার মধ্যে সবকিছু সমান থাকবে সেটাই হচ্ছে কি সর্বসমতা, সেটাই হচ্ছে কি সর্বসমতা। এখন আমরা সর্বসমতা বলতে সবকিছু সমান, এটা হচ্ছে কি তুলনা করা, তুলনা করা, তুলনা করবে, তুলনা করবে কার সাথে, দুটি ত্রিভুজের সাথে, দুটি ত্রিভুজের সাথে, ত্রিভুজের সাথে। ঠিক আছে, যখন দুইটি ত্রিভুজের সাথে তুলনা করবে, তুলনা করার পরে যদি আমরা কিছু কিছু মিল পাই, যেটা শর্তে দেওয়া থাকবে সেগুলো যদি মিল পাই, তাহলে সেটা হচ্ছে কি সর্বসম হয়ে যাবে। এখন আমাদের কি, আমরা কি দেখলে বুঝতে পারবো যে এটা অ্যাকচুয়ালি সর্বসম বা সর্বসমতা পাই? ঠিক আছে, তাহলে দেখুন একটি দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত হচ্ছে কি, শর্ত হচ্ছে এক নম্বর হচ্ছে দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ সমান হলে, অন্তর্ভুক্ত কোণ সমান হলে, কোণ সমান হলে ত্রিভুজটি কি হবে, সর্বসম হবে। একটু খেয়াল করে দেখুন, দুইটা বাহু, একটি ত্রিভুজ সর্বসম, দুইটা ত্রিভুজ সর্বসম হওয়া, এই যে আমি একটা দুইটা ত্রিভুজ আঁকলাম, এই একটা ত্রিভুজ আঁকলাম আর এই একটা ত্রিভুজ আঁকলাম, আমি দুইটা ত্রিভুজ অঙ্কন করলাম। এখন এই দুটা ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য যে শর্ত বহন করে, সেই শর্তটা হচ্ছে কি, এর জন্য দুইটা বাহু, এর জন্য এই বাহুটা এই বাহু সমান হবে, আর এই বাহুটা সমান হবে। ঠিক আছে, এই দুইটা বাহু যদি সমান হয় তাহলে কিন্তু সর্বসম হয়নি, বলেছে দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত একটি কোণ, ধরুন আমার এই কোণটা সমান হয়েছে, এই কোণটা সমান হয়েছে, তাহলে আমার সর্বসম হয়ে যাবে যদি দুইটা বাহু প্রমাণ করতে পারি। এগুলো হচ্ছে উপপাদ্যের প্রমাণ। যদি আমরা প্রমাণ করতে পারি যে দুইটা ত্রিভুজের ক্ষেত্রে দুইটা বাহু পরস্পর সমান এবং অন্তর্ভুক্ত একটা কোণ সমান থাকে, তাহলে সেটা হয়ে যাবে
যাবে কি সর্বসম, সেটা হয়ে যাবে সর্বসম। আর আরেকটা হচ্ছে তিনটি বাহুই যদি সমান থাকে, তিনটি বাহুই যদি সমান থাকে, তিনটি বাহু যদি সমান থাকে, সমান থাকে। এখন দেখুন এখানে আমি একটা ত্রিভুজ নিলাম আর এখানে আমি আরেকটা ত্রিভুজ নিলাম। যদি এখানে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এই বাহুটা প্রত্যেকের যদি সমান হয় তাহলে সেটা সর্বসম। এটা 3 দিলাম, এটা 3, এটা 4, এটা 4, এটা 5, এটা 5। তাহলে দেখা যাচ্ছে যে এটার এই বাহুটা হচ্ছে 3, এই বাহুটা 3, এই বাহুটা 4, এই বাহুটা 4, এই বাহুটা 5, এই বাহুটা 5। যদি আমরা এটাও প্রমাণ করতে পারি, আচ্ছা ঠিক আছে, আপনি পরে দেখে নেবেন। তাহলে এখানে যে তিনটা বাহু যদি আমরা প্রমাণ করতে পারি যে সমান, তাহলে সেটা হয়ে যাবে সর্বসম। ঠিক আছে, আরেকটা হচ্ছে দুই কোণ ও এক বাহু সমান। 3 নম্বর হচ্ছে দুটি কোণ ও একটি বাহু সমান, একটি বাহু সমান, একটি বাহু সমান। যদি কোনো ত্রিভুজের দুইটি কোণ এবং একটি বাহু সমান প্রমাণ করতে পারি তাহলে সেটা হয়ে যাবে কি সর্বসম। ঠিক আছে। আর 4 নম্বর হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ ও এক বাহু সমান। আচ্ছা দেখুন এই সর্বসম হওয়ার 4টা শর্ত আমাদের জানলেই হবে, এর চাইতে আমাদের বেশি শর্ত জানার দরকার নাই। এখন দুটা ত্রিভুজ, এগুলা থেকে অহরহ প্রশ্ন আসে, অনেক প্রশ্ন আসে ত্রিভুজ অধ্যায় থেকে। অনেক সালে বিসিএস এর মধ্যে 2-3টা করে প্রশ্ন আসে মাঝে মাঝে। এবার দেখুন দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ সমান হলে সেটা সর্বসম হয়ে যাবে, তিনটি বাহু সমান থাকলে সেটা সর্বসম হয়ে যাবে, দুইটি কোণ ও একটি বাহু সমান যদি প্রমাণ করতে পারি তাহলে সেটা সর্বসম হবে। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সর্বসমতা প্রমাণ করতে গেলে আমাদেরকে যে জিনিসটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে অতিভুজ ও এক বাহু সমান হলে, অতিভুজ ও এক বাহু সমান হলে সেটা সর্বসম হয়ে যাবে। আচ্ছা এই ক্ষেত্রে আমি যে সর্বসম হওয়ার জন্য 4টি শর্ত লিখেছি, এই 4টি শর্ত কি কারো কোনো বুঝতে কি অসুবিধা আছে কিনা একটু জানাবেন। এই 4টি শর্ত বুঝতে কি কারো কোনো অসুবিধা আছে? আমরা আজকে যে ক্লাসটা মিস করবে সে অনেক কিছু মিস করে ফেলবে, কারণ একদম বেসিক যে জিনিসগুলো আছে সবকিছু আমরা শেষ করে ফেলবো। আজকের পরে ত্রিভুজের আর কোনো বেসিক থাকবে না। আচ্ছা জি না, ঠিক আছে। এখন আমরা যেটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আমরা গুলিয়ে ফেলি, যে জিনিসটা আমরা গুলিয়ে ফেলি আর যে জিনিসটা থেকে বেশি প্রশ্ন আসে সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে অন্তঃকেন্দ্র, আরেকটা হচ্ছে পরিকেন্দ্র, আরেকটা হচ্ছে বরকেন্দ্র। এই তিনটা জিনিস থেকে আপনাদের প্রাইমারিতে 100% একটা প্রশ্ন পাবেন, এটা আমি লিখিত দিলাম। আচ্ছা প্রাইমারিতে 100% একটা প্রশ্ন পাবেন এই তিনটা থেকে যে কোনো একটা থেকে, আর ভালো হলে দুইটাও পেতে পারেন। আমি আজকে প্রশ্ন দেখেছি যে এগুলা থেকে প্রত্যেকটা প্রাইমারিতে 1-2টা করে প্রশ্ন আসেই এবং আসবে এবং পরবর্তীতে আসবে, যেহেতু প্রত্যেক বছর আসে তাহলে আসবে। আচ্ছা এই তিনটা জিনিস কে বুঝেন কে একটু তারা কমেন্টস করবেন। বুঝেন না কে আমি জানতে চাচ্ছি না, কে বুঝেন একটু আমাকে বলবেন। আচ্ছা একটু হ্যাঁ বুঝি, স্বপ্ন বিশ্বাস একদমই বুঝি না। আচ্ছা একদম সত্যি কথা বলবেন, যদি কেউ বুঝেন তাহলে বলবেন বুঝবেন, আর যদি কেউ বলেন বুঝি না, হ্যাঁ মুখস্থ করছি, এটা মুখস্থ করার কি আছে। আচ্ছা একটু খেয়াল করে দেখুন, আমরা প্রথমে শিখব অন্তঃকেন্দ্র। হ্যাঁ আমি জানি অনেকে মুখস্থ করেছেন, অনেকে বুঝে করেছেন। আচ্ছা একটু দেখুন, অল্প বুঝি। আচ্ছা অন্তঃকেন্দ্র, এখন অন্তঃকেন্দ্র, আচ্ছা অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র, এই তিনটা জিনিসে কার সাথে সম্পর্কিত?
ত্রিভুজের সাথে। আমরা কিসের অধ্যায় শিখতেছি? ত্রিভুজের। এতটুক জানলে হবে, আমার আর কিচ্ছু দরকার নাই। যেগুলো কার সাথে সম্পর্কিত, অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র। যারা বুঝেন নাই তাদেরকে আমি আজকের ক্লাসে ক্লিয়ার করে দিচ্ছি, আপনারা জীবনে বলবেন আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি। অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র কার সাথে সম্পর্কিত? ত্রিভুজের সাথে। তাহলে অন্তকেন্দ্রের বেলায় আমরা একটা ত্রিভুজ আঁকি, পরিকেন্দ্রের বেলায় আমরা একটা ত্রিভুজ আঁকি। যেহেতু এগুলো হচ্ছে সবকিছুই কার সাথে সম্পর্কিত? ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে কি? কাজ হচ্ছে অন্তকেন্দ্র নিয়ে কাজ করা। অন্তকেন্দ্র হচ্ছে একটি ত্রিভুজের তিন কোণের মধ্যে যে সমদ্বিখণ্ডিত করব। আচ্ছা, এখানে এটাকে আমরা সমানভাবে খণ্ড করলাম, আর এটাকেও আমি সমানভাবে খণ্ড করলাম, আর এটাকেও আমি সমানভাবে খণ্ড করলাম, ঠিক আছে। এই যে এটার বিন্দিত, এই যে এই বিন্দুতে মিলিত হয়েছে, একটা ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডিত বাহুদ্বয় যে বিন্দুতে মিলিত হবে সেটাই হচ্ছে অন্তকেন্দ্র। আমি মুখস্থ মেরে দেই, বুঝি না। আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল করে দেখুন। তাহলে আমরা কি করেছি দেখুন, একটি ত্রিভুজের তিনটি কোণের সমদ্বিখণ্ডিত রেখাত্রয় মানে কি? রেখাত্রয় মানে হচ্ছে তিনটি রেখা, মানে একটি ত্রিভুজের তিনটি কোণের সমদ্বিখণ্ডিত রেখাত্রয় যে বিন্দুতে এসে মিলিত হয় সেটা হচ্ছে অন্তকেন্দ্র, ঠিক আছে। ক্লিয়ার কিনা? অন্তকেন্দ্রটা কি ক্লিয়ার? অন্তকেন্দ্রটা কি ক্লিয়ার? একটু বলবেন, একটু আমাকে ক্লিয়ার করবেন। আস্তে আস্তে বলেন, তুলে নেই। হ্যাঁ, আমি আবারও বলছি দেখুন, একটি ত্রিভুজের তিনটি কোণের সমদ্বিখণ্ডিত মানে হচ্ছে সমানভাবে দুই খণ্ডিত করবে, সমদ্বিখণ্ডিত রেখাত্রয় বলতে তিনটা রেখা, এই যে তিনটা কোণকে সমানভাবে সমদ্বিখণ্ডিত করতেছে তিনটি রেখা না, এই তিনটি রেখা যে বিন্দুতে এসে মিলিত হবে সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে অন্তকেন্দ্র। ক্লিয়ার কিনা একটু বলবেন, ক্লিয়ার কিনা? আচ্ছা, এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা ঠিক আছে, এখন আমরা শিখব পরিকেন্দ্র, ঠিক আছে। পরিকেন্দ্র হচ্ছে আচ্ছা পরিকেন্দ্র, অন্ত বলতে অন্তকোণ, মনে রাখবেন কেমনে? অন্ত বলতে অন্তকোণ, আর পরি বলতে হচ্ছে পরিসীমা। না, আমরা পরিসীমায় শিখেছি কি? তিনটা বাহুর যোগফল। পরিসীমা কার সাথে? পরিসীমা কার সাথে সম্পর্ক? বাহুর সাথে। পরিসীমা কার সাথে সম্পর্ক? পরিসীমা হচ্ছে বাহুর সাথে সম্পর্ক। অন্তকোণ বলতে কার সাথে? অন্তকোণের সাথে সম্পর্ক। পরিসীমা বলতে এই যে পরিকেন্দ্রের পরিসীমা বলতে কার সাথে? পরিসীমা কার সাথে সম্পর্ক? বাহুর সাথে। তাহলে এই বাহু থেকে কি বলেছে? ত্রিভুজের বাহুর উপর অঙ্কিত লম্ব, এই যে ত্রিভুজের বাহুর উপর অঙ্কিত লম্বত্রয় যে বিন্দুতে ছেদ করে সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে পরিকেন্দ্র। সাপোজ এটা ও বিন্দুতে ছেদ করেছে, এটা হচ্ছে ও বিন্দুতে ছেদ করেছে। হ্যাঁ, আমি একটু দেখছি ঝাপসা দেখা যাচ্ছে। আচ্ছা, একটু ঝাপসা দেখা যাচ্ছে, আমি একটু সময় নিচ্ছি। হ্যাঁ, একটু ঝাপসা দেখা যাচ্ছে, ক্লিয়ার হোক। ক্লিয়ার হলে আপনারা একটু কমেন্টস করবেন। হ্যাঁ, যদি একটু ক্লিয়ার হয় তাহলে আপনারা একটু কমেন্টস করবেন। আচ্ছা, যদি ক্লিয়ার দেখা যায় একটু কমেন্টস করবেন। আচ্ছা, এখন ক্লিয়ার? হ্যাঁ, এখন ক্লিয়ার। এবার দেখুন, আমরা অন্তকেন্দ্র যখন আলোচনা করেছি তখন সেটা গিয়েছে কোথায় থেকে? এই যে কোণগুলোকে সমানভাবে দুই খণ্ডিত করে যে বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে সেটা হচ্ছে অন্তকেন্দ্র। আর পরিকেন্দ্র হচ্ছে এই যে পরিসীমা কার সাথে সম্পর্ক?
পরিসীমা হচ্ছে কার সাথে সম্পর্ক, অবশ্যই বাহুর সাথে। তাহলে এই বাহু থেকে আমরা যে লম্ব অঙ্কন করব, তিনটা বাহু থেকে আমরা লম্ব অঙ্কন করার পরে এই তিনটা বাহু লম্বত্রয় যে বিন্দুতে ছেদ করবে সেটাই হচ্ছে পরিকেন্দ্র, সেটা হচ্ছে পরিকেন্দ্র। আচ্ছা, সেটাই হচ্ছে পরিকেন্দ্র। তাহলে পরিসীমা বলতে আমরা বুঝি কি বাহু, তাহলে পরি বলতে হচ্ছে কি বাহু। তাহলে এই বাহু থেকে লম্ব অঙ্কন করার পরে লম্ব তিনটে এসে যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে পরিকেন্দ্র। আর কোণ থেকে গিয়ে কোণটাকে সমদ্বিখণ্ডিত করে যে বিন্দুতে গিয়ে পৌঁছাবে সেটা হচ্ছে অন্তকেন্দ্র। ক্লিয়ার? ক্লিয়ার কিনা একটু জানাবেন, ক্লিয়ার কিনা একটু জানাবেন দ্রুত। অন্তকেন্দ্র পরিকেন্দ্র সেটা ক্লিয়ার কিনা একটু জানাবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে এবার হচ্ছে ভর কেন্দ্র। ঠিক আছে, এই ভর কেন্দ্র হচ্ছে, আচ্ছা ত্রিভুজের শীর্ষবিন্দুগুলা কি? শীর্ষবিন্দুটা হচ্ছে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে একদম উপরে যে বিন্দুটা কোণ হয়েছে না সেটাই হচ্ছে কি কি শীর্ষবিন্দু। ঠিক আছে, শীর্ষবিন্দু। আচ্ছা, শীর্ষবিন্দুটা এই প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে আপনার বিপরীত বাহুর মধ্যে আপনার একটা লম্ব টানবেন। ঠিক আছে, এই যে এখানে একটা লম্ব টেনেছি, না? আচ্ছা, এখন এই শীর্ষবিন্দু থেকে এখানে একটা লম্ব টানবেন, আবার এই শীর্ষবিন্দু থেকে এখানে একটা লম্ব টানবেন। এখন এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের যে শীর্ষবিন্দুগুলো আছে, শীর্ষবিন্দু থেকে আমরা বিপরীত বাহুর উপরে যখন লম্ব অঙ্কন করব তখন এই লম্বত্রয় যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে বরকেন্দ্র। তাহলে এটা হচ্ছে কি বরকেন্দ্র। ঠিক আছে, তাহলে আমরা উপরের বিন্দুটা দেখুন, উপরের বিন্দুটা হচ্ছে শীর্ষবিন্দু। উপরের বিন্দু থেকে নিচে যে রেখাটা থাকবে সেটার উপর আমরা লম্ব অঙ্কন করব। আবার এই বিন্দু থেকে আমরা এই বিন্দুটার উপর লম্ব অঙ্কন করব। আবার এই বিন্দুটা থেকে এই রেখাটার উপর আমরা লম্ব অঙ্কন করব। যখন আমরা এইভাবে লম্ব অঙ্কন করব তাহলে সেটা আমাদের কি হয়ে যাবে? বরকেন্দ্র হয়ে যাবে। আচ্ছা, অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, বরকেন্দ্র এই তিনটা জিনিস নিয়ে আপনাদের কোনো কনফিউশন আছে কিনা? আমি চাই না যে একদম এখানে 0% কনফিউশন থাকুক, আমি সেটা চাই না। আমি চাই 100% ক্লিয়ার হওয়া লাগবে, কারণ এটা আমি বলেছি প্রাইমারিতে 100% একটা মার্ক পাবেন। আচ্ছা, যারা মুখস্থ করেছেন তারা একটু বলেন যে আপনার কোন জায়গাটায় বুঝতে সমস্যা আছে, একটু বলেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে একটু বলবেন। এখানে রেখা অন্তকেন্দ্র বলতে আমার কোণগুলোকে অর্ধেক করবে, আর পরিকেন্দ্র বলতে আমার পরিসীমাতে লম্ব অঙ্কন করার পর যে বিন্দুতে মিলবে। বরকেন্দ্র বলতে আমার কি বিন্দু থেকে? আমার শীর্ষবিন্দু থেকে পরবর্তী যে রেখাটা আছে সেটার উপর লম্ব অঙ্কন করব। তিনটার ক্ষেত্রে অঙ্কন করার পরে যে বিন্দুতে মিলিত হবে সেটাই হচ্ছে কি? সেটা হচ্ছে বরকেন্দ্র। আচ্ছা, বরকেন্দ্রের সংজ্ঞাটা বলতাম। আচ্ছা ঠিক আছে, বরকেন্দ্রের সংজ্ঞাটা হচ্ছে ত্রিভুজের, এগুলো তো আপনারা এগুলা দেখে সংজ্ঞাটা বানিয়ে ফেলতে পারেন, তাই না? আচ্ছা দেখুন, ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করলে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করলে লম্বত্রয় যে বিন্দুতে ছেদ করবে সেটি হচ্ছে বরকেন্দ্র। ঠিক আছে, সেটা হচ্ছে বরকেন্দ্র। ক্লিয়ার? হ্যাঁ, বরকেন্দ্রটা রিপিট করেছি। এখন একটু বলবেন যে এখন কি ক্লিয়ার কিনা আপনারা? এখন ক্লিয়ার কিনা? আচ্ছা দেখুন, এটার মধ্যে প্রশ্ন কিভাবে আসবে, আপনাদের পরীক্ষার মধ্যে আসবে, আমি একটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি। সেটা এসেছে কারা তত্ত্বাবধায়কের মধ্যে 2010 সালে। প্রশ্নটা এসেছিল এরকম: কোন ত্রিভুজের 3 বাহু ও লম্ব দ্বিখণ্ডকগুলোর ছেদবিন্দুকে
তিন বাহু লম্ব ছেদবিন্দুগুলো, আচ্ছা আমি প্রশ্নটা এখানে লিখতেছি, আপনারা উত্তর করবেন যে সেটা কি হবে। কোন ত্রিভুজের তিন বাহুর আচ্ছা এটার উত্তর কি হবে? কোন ত্রিভুজের তিন বাহু ও লম্ব সমদ্বিখণ্ডক গুলোর ছেদবিন্দুকে কি বলে? আচ্ছা দেখা যায় না কেন? অবশ্যই দেখা যাচ্ছে। আচ্ছা এটার অ্যান্সার কি হবে? কি বলেছে? কোন ত্রিভুজের তিন বাহুর লম্ব দ্বিখণ্ডক গুলোর ছেদবিন্দুকে কি বলবে? পরিকেন্দ্র বলবে। এই যে তিনটা বাহু থেকে যে লম্ব অঙ্কন করেছি না, এই লম্বটা মিলিত হয়েছে কোথায়? এই বিন্দুতে। তাহলে কোন ত্রিভুজের তিন বাহুর লম্ব দ্বিখণ্ডক গুলোর ছেদবিন্দুকে কি বলবে? সেটা হচ্ছে পরিকেন্দ্র। এভাবে প্রশ্নগুলো আসবে। ঠিক আছে, আরেকটা প্রশ্ন দেখুন, এভাবে এসেছিল কিভাবে, সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছিল কোন ত্রিভুজের কোন ত্রয়ের সমদ্বিখণ্ডকের ছেদ বিন্দুকে কি বলে? এটার উত্তর কি হবে? এটার উত্তরটা কি হবে? এটা একটু আপনারা কমেন্টস করেন। কোন ত্রিভুজের কোন ত্রয়ের এটা হচ্ছে কোন ত্রয়ের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুকে কি বলবে? এটাকে কি বলবে? হ্যাঁ, অন্তঃকেন্দ্র বলবে। এটাকে বলবে অন্তঃকেন্দ্র। কিভাবে? কোন ত্রিভুজের ক্রোণত্বয়ের সমদ্বিখণ্ডক, এই যে কোন ত্রিভুজের ক্রোণত্বয়ের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুটা হচ্ছে অন্তঃকেন্দ্র। ঠিক আছে, তাহলে এগুলা কি পারবেন? এই যে পরীক্ষার মধ্যে যে এগুলা থেকে প্রশ্ন আসে, তাহলে সেগুলার কি উত্তর দিতে পারবেন? আরেকটা প্রশ্ন হচ্ছে কি, কোন একটি ত্রিভুজের মধ্যমাগুলোর মধ্যমাগুলোর ছেদবিন্দুর নাম কি? ছেদবিন্দুর নাম কি? আচ্ছা এটা একটু বলবেন। এটা এসেছিল প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার মধ্যে 13 সালে এসেছিল, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 12 সালে এসেছিল, এবং 8 সালে এসেছিল, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে এসেছিল 99 সালে। আচ্ছা কোন একটি ত্রিভুজের মধ্যমাগুলোর ছেদবিন্দুর নাম কি? দেখুন এটা অনেকগুলো প্রাইমারি পরীক্ষার মধ্যে এসেছিল। এটার উত্তর কি হবে? বরকেন্দ্র। এখানে অ্যাড করেছে মধ্যমা বলতে এই যে মাঝখান দিয়ে যেটা চলে গেছে সেটাই হচ্ছে মধ্যমা, যেটা শীর্ষবিন্দু থেকে আমাদের পরবর্তী যে রেখাটা আছে রেখাটার উপর লম্ব অঙ্কন করবে সেটা হচ্ছে মধ্যমা। এই যে মধ্যমা ত্রয় যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে বরকেন্দ্র। ঠিক আছে, আচ্ছা এখন এগুলা থেকে প্রশ্ন আসলে কি দিতে পারবেন? এই যে আমি যে দেখিয়েছি বরকেন্দ্র, পরিকেন্দ্র, অন্তঃকেন্দ্র থেকে যদি প্রশ্ন আসে তাহলে কি আপনারা দিতে পারবেন? পারবেন কিনা? আচ্ছা এখন আমরা শিখব অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ। আচ্ছা অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ নিয়ে কারো কি ঝামেলা আছে? অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ নিয়ে
আচ্ছা, অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ নিয়ে কি কারো কোনো ঝামেলা আছে কিনা একটু বলবেন, দ্রুত বলবেন। আচ্ছা, অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ এই দুটা জিনিস শুধুমাত্র ত্রিভুজের ক্ষেত্রে না, সেটা হচ্ছে যে কোনো বহুভুজের ক্ষেত্রে। বহুভুজ বলতে হচ্ছে ত্রিভুজ থেকে শুরু করে যত বড় ভুজ আছে কিনা সেটা হচ্ছে বহুভুজ। ঠিক আছে, প্রত্যেকটা বহুভুজের ক্ষেত্রে হচ্ছে অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণের ক্ষেত্রে সম্পর্ক। আচ্ছা, একটু খেয়াল করে দেখুন, অন্তস্থ কোণ, অন্ত মানে হচ্ছে ভিতর, অন্ত মানে হচ্ছে ভিতর, আর বহিস্থ মানে হচ্ছে বাহির, বাহির, বহিস্থ মানে হচ্ছে বাহির। ঠিক আছে, তার মানে কোন বহুভুজের আচ্ছা, ঠিক আছে, আবার জ্বালাই করছি। ঠিক আছে, দেখুন, অন্তস্থ মানে হচ্ছে আমাদের ভিতর, মানে একটা বহুভুজের ভিতরের কোণগুলো হচ্ছে অন্তস্থ কোণ, আর একটি বহুভুজের বাইরের কোণগুলো হচ্ছে কি, সেটা হচ্ছে বহিস্থ কোণ। আচ্ছা, অন্তস্থ কোণ, আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম এখানে। এই ত্রিভুজের এ বি সি আমি তিনটা কোণ দিলাম। এই যে এ কোণ, বি কোণ, সি কোণ, এই ভিতরের কোণগুলো হচ্ছে এক একটা অন্তস্থ কোণ। ঠিক আছে, এই ভিতরের কোণগুলো হচ্ছে এক একটা অন্তস্থ কোণ। আচ্ছা, এখন ত্রিভুজের ক্ষেত্রে অন্তস্থ কোণ হচ্ছে কত? 180 ডিগ্রি, 180 ডিগ্রি। ঠিক আছে, আর ত্রিভুজের ক্ষেত্রে বহিস্থ কোণ কত? বহিস্থ কোণের মান কত একটু বলুন, দ্রুত বলবেন। বহিস্থ কোণ, আচ্ছা, বহিস্থ কোণ হবে কত ত্রিভুজের ক্ষেত্রে? বহিস্থ কোণ কত ত্রিভুজের ক্ষেত্রে? বহিস্থ কোণের মান কত হবে? 360 ডিগ্রি। আচ্ছা, 360 ডিগ্রি, 360 ডিগ্রি মানলাম আমি, 360 ডিগ্রি। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে বহিস্থ কোণের মান কত হবে? এই যে আমি একটা চতুর্ভুজ আঁকলাম, তাহলে সেটার 120 না, 120 না, সেটা হচ্ছে 360 ডিগ্রি। আমি একটার মান বলি না, আমি বলছি সবগুলার মান। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে কত হবে? চতুর্ভুজের ক্ষেত্রে বহিস্থ কোণের মান কত হবে? চতুর্ভুজের ক্ষেত্রে বহিস্থ কোণের মান কত হবে? আচ্ছা, চতুর্ভুজের ক্ষেত্রে বলবেন, আর বলবেন পঞ্চভুজের ক্ষেত্রে। এই যে আমি পঞ্চভুজ আঁকলাম, এই পঞ্চভুজের ক্ষেত্রে বহিস্থ কোণের মান কত হবে? বহিস্থ কোণের মান কত হবে চতুর্ভুজ এবং পঞ্চভুজ? আচ্ছা, আমার মনে হয় এই জায়গাটার মধ্যে আপনাদের একটু কনফিউশন আছে, কনফিউশনটা ক্লিয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে কোনো বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি। ঠিক আছে, যে কোনো বহুভুজের বহিস্থ কোণের মান হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, এখন আমরা তো বহিস্থ কোণের মান জানলাম, তাহলে ত্রিভুজের একটা বহিস্থ কোণের মান কত হবে? দেখুন, একটা ত্রিভুজ অঙ্কন করলাম, তাহলে ত্রিভুজের বহিস্থ কোণের মান কত হবে? দেখুন, এটা হচ্ছে একটা বহিস্থ কোণ, এটাকে যদি আমি এদিকে বাড়াই আর এটাকে যদি এইদিকে বাড়াই, তাহলে আমার বহিস্থ কোণ হচ্ছে কয়টা? তিনটা। এই যে একটা বহিস্থ কোণ হয়েছে, একটা বহিস্থ কোণ হয়েছে, তাহলে তিনটা বহিস্থ কোণ হয়েছে। এই তিনটা বহিস্থ কোণের সমষ্টি হচ্ছে কত? 360 ডিগ্রি। তাহলে একটা বহিস্থ কোণের সমষ্টি হবে কত? 360 বাই হচ্ছে 3, তাহলে হচ্ছে কত হবে? 3 12 36, 3 12 36 বা 120 ডিগ্রি, 120 ডিগ্রি হবে একটা বহিস্থ কোণের মান। একটা বহিস্থ কোণের মান হবে, যদি আমাদের প্রশ্ন আসে ত্রিভুজের একটা বহিস্থ কোণের মান কত, তাহলে আমরা দেব সেটা 120 ডিগ্রি, সেটা দেব 120 ডিগ্রি। আচ্ছা, এখন আমি একটা পঞ্চভুজ অঙ্কন করলাম, আমি এখানে। এখন আপনারা বলবেন পঞ্চভুজের একটা অন্তস্থ কোণের মান কত? পঞ্চভুজের একটা অন্তস্থ কোণের মান কত? অন্তস্থ কোণের মান কত? পঞ্চভুজের একটা অন্তস্থ কোণের মান কত হবে? পঞ্চভুজের একটা অন্তস্থ কোণের মান কত?
কত হবে? আচ্ছা, 120 ডিগ্রি বলছেন, এটার উত্তর কি 120 ডিগ্রি? আচ্ছা আমরা একটু বের করে দেখি, আচ্ছা পঞ্চভুজের বহিস্থ কোণের মান কত? পঞ্চভুজের বহিস্থ কোণের মান কত? আমরা একটু আগে শিখেছিলাম যে কোনো বহিস্থ কোণের মান হচ্ছে কত? 360 ডিগ্রি। ঠিক আছে, 360 ডিগ্রি। তাহলে আমাদের পঞ্চভুজ মানে হবে 5টা কোণ। তাহলে 5টা কোণের ক্ষেত্রে একটা কোণের বহিস্থ কোণ হবে কত? বহিস্থ কোণ হবে 5 36 মতো কয়বার যায়? 5 12 5 6 30, 5 7 35, তাহলে 75 হবে। 75 ডিগ্রি, 75 নেই, একটু দেখুন, 5 হচ্ছে 360, 5 7 হচ্ছে 35, তাহলে হচ্ছে 10 72, এটা হবে 72 ডিগ্রি। তাহলে একটা মান হচ্ছে কত? 72 ডিগ্রি। এই একটা বহিস্থ কোণের মান হচ্ছে 72 ডিগ্রি। ঠিক আছে, একটা বহিস্থ কোণের মান হচ্ছে কত? 72 ডিগ্রি। তাহলে একটা বহিস্থ এবং অন্তস্থ মিলে কত ডিগ্রি? 180 ডিগ্রি না? বহিস্থ যোগ হচ্ছে কত? অন্তস্থ, অন্তস্থ সমান হচ্ছে কত? 180 ডিগ্রি। ঠিক আছে, বহিস্থ আর অন্তস্থ মিলেই তো একটা কি কোণ? বহিস্থ এবং অন্তস্থ মিলেই হচ্ছে একটা সরল কোণ। দেখুন এইটাকে যদি আমি এভাবে ভাড়াই, এটা হচ্ছে অন্তস্থ কোণ, এটা হচ্ছে বহিস্থ কোণ। যদি এটা অন্তস্থ হয়, এটা হয়ে যাবে কি? বহিস্থ। আচ্ছা আবার ঝাপসা, ঠিক আছে আমি দেখছি একটু ঝাপসা। ক্লিয়ার হলে একটু জানাবেন। ক্লিয়ার হলে একটু জানাবেন। আচ্ছা যদি ক্লিয়ার হয় একটু জানাবেন সবাই। আচ্ছা এখন তো ক্লিয়ার, তাই না? আচ্ছা আমি বুঝাচ্ছি, হ্যাঁ পঞ্চভুজের অন্তস্থ কোণের মান কত হবে বুঝাচ্ছি। আচ্ছা আমরা জানি যে কোনো বুজের অন্তঃকোণ এবং বহিস্থ কোণ এই দুটা সমষ্টি হচ্ছে কত? এই দুটা সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। কারণটা হচ্ছে কি, দেখুন এই জিনিসটা নিয়ে যদি আমি কল্পনা করি, এটা হচ্ছে অন্তঃকোণ, এটা হচ্ছে বহিস্থ কোণ, তাহলে এই দুটা কোণ মিলে একটা সরল রেখা হয়েছে না? যদি সরল রেখাটা হয় তাহলে সেটা হচ্ছে কি 180 ডিগ্রি। তাহলে অন্ত এবং হচ্ছে বহিস্থ মিলে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা পেয়েছি কি, আমরা বহিস্থটা বের করতেছি, বহিস্থ সমান সমান হচ্ছে 180 মাইনাস হচ্ছে অন্তস্থ। তাহলে 180 মাইনাস হচ্ছে অন্তস্থ মান আমরা কত পেয়েছি? একটা পঞ্চভুজের ক্ষেত্রে অন্তস্থ একটা কোণের মান পেয়েছি কত? 72 ডিগ্রি। তাহলে 108 ডিগ্রি। তাহলে একটা অন্তস্থ কোণের মান পেয়েছি 108 ডিগ্রি করে, একটা অন্তস্থ কোণের মান পেয়েছি 108 ডিগ্রি করে। তাহলে এখানে পঞ্চভুজের ক্ষেত্রে কয়টা অন্তস্থ কোণ আছে? 5টা অন্তস্থ কোণ আছে। তাহলে এটার সাথে আপনারা 5 দেন, তাহলে হচ্ছে 5 100 হচ্ছে 500, 5 8 40, 540 ডিগ্রি। তাহলে পঞ্চভুজের ক্ষেত্রে অন্তস্থ কোণগুলোর সমষ্টি হচ্ছে 540 ডিগ্রি। আর যদি বলা হয় পঞ্চভুজের ক্ষেত্রে একটা অন্তস্থ কোণের মান কত, তাহলে সেটা হবে 108 ডিগ্রি। আচ্ছা এখন এরকম যদি বহুভুজে যে কোনো অষ্টভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, মানে নবভুজ এরকম যদি বলা থাকে, তাহলে কি আপনারা অন্তস্থ কোণের মান এবং বহিস্থ কোণের মানটা কি বের করতে পারবেন কিনা একটু আমাকে বলবেন। আর যদি এটা নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। যদি কেউ ক্লিয়ার না হন তাহলে প্রশ্ন করতে পারেন দ্রুত। ক্লিয়ার হয়েছেন কিনা? অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণের মান যখন বের করতে বলবে তখন কি বের করতে পারবেন? রেসপন্স করবেন একটু।
আচ্ছা, এতক্ষণ তো আমি পঞ্চভুজ দিয়ে দেখাইছিলাম, এখন আমি একটা চতুর্ভুজ দিয়ে দেখাই। আচ্ছা, চতুর্ভুজ না, আমি একটা ষড়ভুজ দিয়ে দেখাই। দেখুন, আচ্ছা, সায়েন্টিফিক ভাষায় প্রশ্ন বুঝের আপনার প্রশ্ন কমেন্টটা আমি বুঝি নাই। আচ্ছা, যারা সায়েন্সে আছেন এখানে সায়েন্স নিয়ে পড়ছেন কে কে? এখানে সায়েন্স নিয়ে পড়ছেন কে কে একটু বলবেন। এখানে সায়েন্স নিয়ে পড়ছেন কে কে? সায়েন্স নিয়ে কে কে পড়ছেন? আচ্ছা, সায়েন্স নিয়ে কে কে পড়ছেন? আচ্ছা, এটা আমি কিসের চিত্র এঁকেছি? সায়েন্সের মধ্যে কেমিস্ট্রি রিলেটেড, কেমিস্ট্রি রিলেটেড এটা কিসের চিত্র হবে? এটা কিসের চিত্র দেখি, কি সায়েন্স পড়েছেন একটু আমি জানতে চাই যে এটা আমি কিসের চিত্র এঁকেছি। এটা তো ষড়ভুজ, ঠিক আছে, এটা ম্যাথের ক্ষেত্রে ষড়ভুজ। অ্যাকচুয়ালি সায়েন্সে যখন আমরা কেমিস্ট্রি নিয়ে আলোচনা করেছিলাম, কেমিস্ট্রি পড়েছিলাম, তাহলে এটা কিসের আচ্ছা, এটা কিসের ষড়ভুজ না, ষড়ভুজ না, এটা আমি কেমিস্ট্রি থেকে, কেমিস্ট্রি চ্যাপ্টারে নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এটা কি হবে সায়েন্সের? লুৎফুন্নাহ আপু কোথায়? আপনি বলেন না কেন, এটার নাম কি? সামিরা ইসলাম আপু, ওয়াও, দারুন দারুন। আসমাউল হুসনা আপু, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ না দিলে আমার হয়তো বা পাপ হবে, আমার পাপ হবে, কারণ আমি যেহেতু একজনকে খুঁজেছিলাম, সেটা হচ্ছে আসমাউল হুসনা আপু। ধন্যবাদ, আসলেই ধন্যবাদ, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ। এটা হচ্ছে বেনজিন চক্র, যেটার মধ্যে কি থাকে? 6টা কার্বন থাকে, 6 কার্বন বিশিষ্ট কি চক্র? বেনজিন চক্র, ঠিক আছে। আসমাউল হুসনা আপু, এটা 6 কার্বন বিশিষ্ট বেনজিন চক্র না? যেটার মধ্যে 6টা কার্বন থাকে সেটা হচ্ছে কি? বেনজিন চক্র, ঠিক আছে, বেনজিন চক্র এটা। আচ্ছা, এবার দেখুন আমরা একটা এটা কেমিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে আমাদের কি বেনজিন, কিন্তু এটার ক্ষেত্রে আমরা এঁকেছি কি? ষড়ভুজ। ষড়ভুজ বলতে যার কি 6টা বাহু থাকবে, 6টা বাহু থাকবে এবং 6টা কোণ থাকবে। আচ্ছা, 6টা বাহু থাকবে, 6টা কোণ থাকবে, একটু মনোযোগ দেন। তাহলে হচ্ছেটা কি? এখানে আমাদের 6টা কোণ, এই 6টা কোণ আমরা পেয়েছি। আমরা এখন জানতে চেয়েছি 6টা অন্তস্থ কোণের মান কত হবে। 6টা অন্তস্থ কোণের মান হবে কত, এটা আমরা জানতে চেয়েছি। তাহলে দেখুন, আমরা জানি যে কোনো বহুভুজের, মনোযোগ দিন, সবাই মনোযোগ দেন, সবাই মনোযোগ দিন, যে কোনো বহুভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি হচ্ছে কত? 360 ডিগ্রি। 360 ডিগ্রি, 360 ডিগ্রি যদি হয়, তাহলে সেখান থেকে আমাদের কোণ হচ্ছে কত? বাইরে কোণ উৎপন্ন হয়েছে কয়টা? 6টা। তাহলে একটার মান হচ্ছে কত? 60 ডিগ্রি। একটার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা ষড়ভুজের ক্ষেত্রে বহিস্থ কোণের মান পেয়েছি আমরা কত ডিগ্রি? 60 ডিগ্রি পেয়েছি। একটা বহিস্থ কোণের মান 60 ডিগ্রি। আচ্ছা, আমরা একটু আগে বলেছিলাম যে একটা বহিস্থ এবং অন্তস্থ মিলে কত ডিগ্রি? একটা বহিস্থ এবং অন্তস্থ মিলে হচ্ছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। কিভাবে? এটা তো হচ্ছে অন্তস্থ, এটাকে যদি আমি এদিকে বাড়াই তাহলে সেটা হয়ে যাবে কত? বহিস্থ। আচ্ছা, এটাকে আমি যদি এইদিকে বাড়াই তাহলে এই রেখাটার ক্ষেত্রে এটা হচ্ছে অন্তস্থ, এটা হচ্ছে বহিস্থ। তাহলে এই অন্তস্থ এবং বহিস্থ মিলে এক সরল রেখা হয়েছে না? এক সরল রেখা হওয়া তার মানে হচ্ছে কি 180 ডিগ্রি হওয়া। তাহলে আমরা লিখতে পারি বহিস্থ যোগ হচ্ছে কি অন্তস্থ, অন্তস্থ সমান হচ্ছে কত? 180 ডিগ্রি। তাহলে আমরা অন্তস্থটা বের করব। একটা অন্তস্থর কোণের মান হচ্ছে কত? 180 মাইনাস হচ্ছে কত? বহিস্থ। তাহলে 180 মাইনাস হচ্ছে একটা বহিস্থ কোণের মান পেয়েছি কত? 60 ডিগ্রি। তাহলে হচ্ছে 120 ডিগ্রি। একটা অন্তস্থ কোণের মান, এই এরকম একটা অন্তস্থ কোণের মান পাইছি কত? 120 ডিগ্রি। আরেকটা হচ্ছে কত? 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখুন, আমরা যে একটা অন্তস্থ কোণের মান পেয়েছি 120 ডিগ্রি, তাহলে 60টা হচ্ছে কত? 7 100 হচ্ছে কত? 6টা, তো 6 100 হচ্ছে
ইন্টু হচ্ছে যদি আমরা 6 দিই, 6টা মানে হচ্ছে ষড়ভুজের ক্ষেত্রে, তাহলে হচ্ছে 6 100 600 আর 6 20 হচ্ছে 120, যোগ হচ্ছে 120, তাহলে হচ্ছে কত 720। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ষড়ভুজের ক্ষেত্রে অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি হচ্ছে 720। ক্লিয়ার কিনা? এবার কি ক্লিয়ার? এবার যে কোনো বহুভুজের ক্ষেত্রে অন্তঃস্থ কোণের মান এবং বহিস্থ কোণের মান কি বের করতে পারবেন? একটু বলবেন, একটু রেসপন্স করবেন। আমরা তো এখানে একটু চিল্লাচ্ছি, তাই না? একটু আপনাদের রেসপন্স পেলে তো আমাদের কাছে ভালো লাগে। আর আপনারা যদি চুপচাপ বসে থাকেন তাহলে তো হয় না। আচ্ছা, এটা নিয়ে কি আর আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো কনফিউশন আছে কিনা অন্তঃস্থ কোণ এবং বহিস্থ কোণ বের করতে বললে? আচ্ছা, আমি আরেকটা দিই, আমি নবমভুজ দেব 1 2 3 4 5 6 7 8 9, এটা আমি নবমভুজ দিয়েছি। তাহলে এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি এই নবমভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কত, এটা একটু উত্তর করবেন। অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কত? কোণগুলোর সমষ্টি কত? সমষ্টি কত? নবমভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কত হবে? হ্যাঁ, এটা আমি নবমভুজ এঁকেছি 1 2 3 4 5 6 7 8 9, 9টা বাহু দিয়েছি, তার মানে হচ্ছে নবমভুজ। এটার অ্যান্সার কত হবে? 1260। দারুন। আচ্ছা, এটাকে আমরা কিভাবে বের করেছি? প্রথম কাজ হচ্ছে আমাদের 360 ডিগ্রি হচ্ছে বহিস্থ, আর আমাদের ভাগ হচ্ছে কত? 9টা ভুজ মানে 9টা বাহু, তাহলে হচ্ছে 9 6 নং হচ্ছে কত? 3 নং 36, 3 নং 18, 18 দুগুণা 36, 6 নং হচ্ছে 36, 60 ডিগ্রি। তাহলে একটা বহিস্থ কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, একটা বহিস্থ ডিগ্রির মান হচ্ছে 60 ডিগ্রি। আর তাহলে একটা অন্তঃস্থ কোণ কত? 180 মাইনাস হচ্ছে 60 ইকুয়াল হচ্ছে 120। 120 এর সাথে আমরা 9 কি করব? গুণ দেব, যেহেতু নবমভুজ তাহলে আমরা 9 দ্বারা গুণ দেব। আর 9, আচ্ছা আমি কি ভুল করেছি? 4 নং 36, সরি 4 নং হচ্ছে 36, তার মানে হচ্ছে 40 হবে, সরি 4 নং হচ্ছে 36 40। তাহলে 180 থেকে 40 যদি আমরা বিয়োগ দিই, 180 থেকে 40 বিয়োগ দিলে থাকে কত? 140। 140 এর সাথে 9 গুণ দিলে আমাদের কত আসে? 1260। তাহলে এভাবে আমরা খুব ইজিলি বের করতে পারি, এখানে কোনো ভুল ছাড়া। অনেকে অনেক সূত্র জানেন, আমি কিন্তু কোনো সূত্র জানি না। আমি এটাই জানি সবচাইতে ইজি মেথড। এটা হচ্ছে ইজি মেথড। একটা মানে যে কোনো বহুভুজের ক্ষেত্রে বহিস্থ কোণের মান ধরবেন 60 ডিগ্রি, 60 ডিগ্রি থেকে একটা বহুভুজের মান বের করবেন, বহুভুজের মান বের করার পর ওই একটা অন্তঃস্থ কোণের মান বের করে ফেলবেন 180 থেকে বিয়োগ দিয়ে, তখন যত ভুজ থাকবে তত গুণ দিয়ে দিলে ইজি। এর চাইতে ইজি কিন্তু আর জানি না। আর এখানে কিসের সূত্র আছে আমি জানি না, আমি সূত্র মুখস্থ করতে পারি না। আমি এই মেথডটা শিখিয়েছি, আর হয়তোবা যারা সূত্রে পারেন তারা অন্য জায়গা থেকে দেখে নেবেন, আমি সূত্র পারি না। ঠিক আছে, এটা আমার কাছে ইজি লাগছে, সে কারণে আমি আপনাদেরকে শিখিয়েছি এটা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কোন ত্রিভুজের 3টি বাহুকে, আমি একটা ত্রিভুজ আঁকলাম, এই প্রশ্নটা আসছে, আমি প্রশ্নটা লিখতেছি না সময় স্বল্পতার কারণে। 3টি বাহুকে যদি কি করি? বৃদ্ধি করি, তাহলে এটাকে এদিকে বৃদ্ধি করলাম, এটাকে এদিকে বৃদ্ধি করলাম, এদিকে এটাকে বৃদ্ধি করলাম। আচ্ছা, এখন 3টি বাহুকে বৃদ্ধি করার পরে প্রশ্নটা এসেছিল 32তম বিসিএস, 32তম বিসিএস এর মধ্যে প্রশ্নটা এসেছে কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণগুলোর সমষ্টি কত হবে? একটু বলুন, দ্রুত বলবেন। এটা 32তম বিসিএস এ এসেছিল। কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে, আচ্ছা সোহাগ ভাইয়া এই ম্যাথগুলো আসে, আমরা যখন চর্চা করব দেখবেন এই ম্যাথগুলোই বেশি আসে, অন্তঃস্থ কোণ বহিস্থ কোণের ম্যাথগুলো। ঠিক আছে, তাহলে দেখুন এখানে বহিস্থ কোণের মানগুলো কত হবে?
ভয় পাওয়ার কিছু নাই, ওই যে একটু পেঁচায় দিয়েছে, যেখানে বহিস্থ কথা উল্লেখ থাকবে সেখানে 360, যেখানে বহিস্থ কথা উল্লেখ থাকবে সেখানে 360 দিয়ে দেবেন। এটা বিসিএস এর প্রশ্ন, ঠিক আছে, এটা বিসিএস এর প্রশ্ন। আরেকটা প্রশ্ন আমরা দেখি, যদি আমরা বলি যে কোনো পঞ্চভুজের যে কোনো পঞ্চভুজের বাহুগুলোকে যদি বিপরীত দিকে বর্ধিত করা হয় তাহলে উৎপন্ন বহিস্থ কোণগুলোর মান কত হবে? দেখুন প্রশ্ন অটোমেটিক আমাদের মাথা থেকে বের হয়ে চলে আসে। উৎপন্ন বহিস্থ কোণগুলোর মান কত হবে? এটা কিচ্ছু জানার দরকার নাই, কোনো হিসেব নিকাশের দরকার নাই। যে কোনো বহুভুজকে বিপরীত দিকে যদি আমরা বৃদ্ধি করি, বাহুগুলোকে বৃদ্ধি করি, তাহলে উৎপন্ন কোণগুলো হবে কত? 360 ডিগ্রি, ঠিক আছে। উৎপন্ন কোণগুলো সমষ্টি হবে 360 ডিগ্রি। ক্লিয়ার? এই যে আমরা অন্তঃকোণ এবং বহিস্থ কোণ নিয়ে, অন্তঃস্থ কোণ বহিস্থ কোণ নিয়ে শিখেছি, সেটা কি আর কোনো ডাউট আছে, কোনো সন্দেহ আছে বা কোনো কনফিউশন আছে কিনা একটু বলবেন? কোনো কনফিউশন আছে কিনা একটু বলবেন? দ্রুত বলবেন, দ্রুত। এখন আমরা যাব মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, পিথাগোরাসের উপপাদ্য। আচ্ছা, পিথাগোরাসের উপপাদ্য এখন আমরা শিখব। পিথাগোরাসের উপপাদ্যটা কি জানেন আপনারা? পিথাগোরাসের উপপাদ্যটা কি আপনারা জানেন? পিথাগোরাসের উপপাদ্যটা কি জানেন? হ্যাঁ, বেন ভাইয়া অনেক সুন্দর বুঝিয়েছেন। আমি জানি বেন ভাইয়া দারুণ বুঝায়। আমি নিজেও ভাইয়াদের কাছ থেকে, ভাইয়া এবং আপুর কাছ থেকে আমি নিজেও শিখছি, কারণ ওনারা অনেক ভালো, ওনারা জব পেয়েছেন, প্লাস ওনারা অনেক কিছু রিসার্চ করেন। আমি নিজেও ওনাদের কাছ থেকে শিখছি। ওনারা কবে আবার ক্লাসে ফেরত আসবে, ক্লাস করাবে, সেটাই আমি অপেক্ষায় থাকি, কারণ ওনাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারি। আচ্ছা, পিথাগোরাসের উপপাদ্য। আচ্ছা, পিথাগোরাসের উপপাদ্যটা কি? পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে, দেখুন আমরা আগে একটু চিত্র আকার। আচ্ছা, এই অতি স্কয়ার, লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার, এটা কি অ্যাকচুয়ালি বুঝেন কিনা? এই শুনেন, অতি স্কয়ার ইকুয়াল হচ্ছে লম্ব স্কয়ার যোগ হচ্ছে ভূমি স্কয়ার, ঠিক আছে। এটা কে বুঝেন? এটা অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, এটা কে বুঝেন বলেন? আচ্ছা, এটা কে বুঝেন? এটা কি বুঝেন আপনারা? আচ্ছা, আপনাদেরকে তো রেসপন্স করতে হবে। আচ্ছা, বুঝেন, ঠিক আছে। তাহলে তো এটা বোঝানোর দরকার নাই, তাই না? আমি জাস্ট হালকার উপর ঝাপসা দিয়ে দেই নাকি? এটা কি বোঝানোর দরকার আছে, যেহেতু আপনারা বুঝেন? দেখুন এখানে অনেক কিছুই অজানা আছে আপনাদের। আমি জানি আপনাদের কোন জিনিসগুলো থেকে আমি প্রশ্নগুলো পারবেন না সেটা জানি। আচ্ছা দেখুন, পিথাগোরাসটা কার সাথে সম্পর্কিত? একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে। এখন কথা হচ্ছে, ভাইয়া এটা দিলাম আমরা এ, এটা দিলাম বি, এটা দিলাম সি, ঠিক আছে। একটু খেয়াল করুন, আমি আপনাদের কাছে একটু মানে কি বলবো, অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি, আপনারা একটু একটু মনোযোগ দিন। এখন ভাইয়া আমার এখানে আছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, কিন্তু ভাইয়া আমার তো সূত্রের মধ্যে আসে কি, সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। ভাইয়া আমার তো সূত্র হচ্ছে এটা। ভাইয়া এখন বর্গটা আসছে কোথায় থেকে? আমার তো বাহু আছে একটা, যে ভাইয়া আমার এখানে সি স্কোয়ার আসলো কোথায় থেকে? আমার তো হচ্ছে খালি এ স্কোয়ার আসলো কোথায় থেকে? আমার তো খালি হচ্ছে বি স্কোয়ার আসলো কোথায় থেকে? যারা বুঝেন তারা একটু আমার এই প্রশ্নটার উত্তর দেন, সেটা কিভাবে হয়েছে পিথাগোরাসের মধ্যে একটু বলেন। একটু বলবেন যে আমার সি থেকে সি স্কোয়ার কোথা থেকে আসলো, বি থেকে বি স্কোয়ার কোথা থেকে আসলো, এ থেকে এ স্কোয়ার কোথা থেকে আসলো? যারা বুঝেন তারা একটু উত্তর দিবেন।
একটু দ্রুত বলবেন। আচ্ছা 9টা এক্সাম আপনাদের যাদের এক্সাম দেওয়া দরকার তারা এক্সাম দিবেন, আর আমাদের যেদিন ক্লাস থাকে সেদিন আপনারা এক্সাম পরে দিতে পারবেন। এক্সামের সময় হচ্ছে 11টা 12টা পর্যন্ত দেওয়া, এগুলো সমস্যা নাই। আমাদের অথরিটি কিন্তু জানে ক্লাস চলতেছে। আচ্ছা একটু বলেন, এটা বলেন যারা বলতেছেন আমরা জানি। আচ্ছা অতির উপর আরেকটা ত্রিভুজ হবে, হ্যাঁ মুখস্থ করছিলাম, আমি জানি না আমি কোন জায়গার মধ্যে আপনাদেরকে ধরলে মানে জানি উত্তরটা আসবে না, সেটা আমি ভালো করেই জানি। আচ্ছা 9টা এক্সাম, 9টাটা আপনাদের যাদের 9টা দিতে মন চায় আপনারা 9টা দেন, আর যাদের আমাদের এক্সাম কিন্তু 11টা পর্যন্ত দেওয়া যায়, তাই না? এখন যাদের মনে হয় ক্লাসটা করার দরকার নেই তারা চলে যান, সমস্যা নাই। আর আমার এখানে যদি একজন থাকে আমি একজনকে শেখাবো। আচ্ছা এই যে আপনারা বলছেন না আমি জানি ভাইয়া, আমি জানি, দেখুন দেখুন আমাদের পিথাগোরাস বলেছে কি, আচ্ছা এগুলা না ইশরাত জাহান শিল্পী আপু এগুলা না এগুলা না। আচ্ছা পিথাগোরাস বলেছে কি, পিথাগোরাস বলেছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, একটু খেয়াল করে দেখুন, এই অতিভুজ যেটা আছে সেটার উপর একটা বর্গ আঁকতে বলেছে। পিথাগোরাস বলেছে একটা বর্গ আঁকতে, তাহলে এখানে আমি একটা বর্গ আঁকলাম। আচ্ছা পিথাগোরাস বললো এখানে একটা বর্গ আঁকো, অতিভুজের উপরে একটা বর্গ আঁকলাম, ঠিক আছে? হ্যাঁ একটু খেয়াল করে দেখুন পিথাগোরাস যেহেতু বলেছে একটা বর্গ আঁকতে, একটা বর্গ এঁকেছে এখানে। আচ্ছা বর্গের কি যেন জানি, প্রত্যেকটা বাহু সমান জানি। তাহলে এটা যদি বর্গের এই অতিভুজের উপর যদি বর্গ অঙ্কন করি, তাহলে এই অতিভুজের ক্ষেত্রে এই বর্গ, আচ্ছা আপনি ইশরাত জাহান শিল্পী আপু আচ্ছা একটু খেয়াল করুন, আপনি দেখুন এই বর্গর প্রত্যেকটা বাহু সমান। যদি এই সি বাহুর উপর বর্গ আঁকি তাহলে আমাদের প্রত্যেক বাহুটা কি হয়, সমান হয়। এটাও সি হবে, এটাও সি হবে, এটাও সি হবে। এটা বলেছে কে, পিথাগোরাস বলেছে যদি আমরা অতিভুজের উপরে বর্গ আঁকি সেটার ক্ষেত্রফল হবে অন্য দুই বাহুর মধ্যে বর্গ আঁকলে সেই বর্গের যোগফলের সমান। তাহলে আমরা এটার উপর বর্গ অঙ্কন করেছি, তাহলে এখন পিথাগোরাসের কথা মতো আমরা এখানে একটা বর্গ অঙ্কন করি, এখানে একটা বর্গ অঙ্কন করলাম, ঠিক আছে? আবার বলেছে এখানে যে বাহুটা থাকবে সেই বাহুটার মধ্যে আমরা একটা বর্গ অঙ্কন করব। এখন দেখুন এই এর উপরে যখন আমরা বর্গ অঙ্কন করেছি তার মানে প্রত্যেকটা বাহুটা সমান থাকবে, এটা এ, ঠিক আছে? আর এটা বির উপরে বর্গ অঙ্কন করেছি তাহলে প্রত্যেকটা বাহু হবে কি বি বি বি, ঠিক আছে? তাহলে আমরা দেখতেছি অতিভুজের উপর মানে সির উপর যখন আমরা বর্গ অঙ্কন করেছি তাহলে প্রত্যেকটা বাহু হচ্ছে সি সি সি। আর এখানে আমাদের বির উপরে বর্গ অঙ্কন করার ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা বাহু হয়ে গেছে বি, আর এর উপর বর্গ অঙ্কন করার কারণে প্রত্যেকটা বাহু হয়ে গেছে এ, ঠিক আছে? এখন আমরা জানি বর্গের ক্ষেত্রফল কি, বর্গের ক্ষেত্রফল হচ্ছে কি বাহু স্কয়ার মানে হচ্ছে কি সি স্কয়ার। আর এখানে এটার যদি আমরা ক্ষেত্রফল বের করি তাহলে এটার বাহু স্কয়ার, বাহু মানে কি বি, তাহলে বি স্কয়ার। আর এটার ক্ষেত্রফল কি, বাহু হচ্ছে এ মানে ক্ষেত্রফল হচ্ছে এ স্কয়ার। তাহলে এখন পিথাগোরাস বলেছে কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপরে বর্গক্ষেত্র অঙ্কন করার পরে যে ক্ষেত্রফলটা পাবো সেটা হবে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে দেখুন কি বলেছে এখানে হয় কি অতিভুজের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি সি স্কয়ার ইকুয়াল, যেহেতু সমষ্টির সমান, কার সমষ্টির সমান, মানে যে বাকি দুইটা বাহু আছে সে বাকি দুইটা বাহুর যোগফলের সমান মানে সমষ্টির সমান বর্গের। তাহলে এ স্কয়ার যোগ হচ্ছে বি স্কয়ার, এটাই হচ্ছে মেন সূত্র। পিথাগোরাস এই সূত্রের কথাই বলেছেন। আচ্ছা এখন কি ক্লিয়ার কিনা, পিথাগোরাসের এই সূত্রটা কি ক্লিয়ার? পিথাগোরাসের এই সূত্রটা কি ক্লিয়ার কিনা? এতদিন যারা আন্তাজি বলছেন, মুখস্থ বলছেন, কেমনে আসছে, এ থেকে এ স্কয়ার কিভাবে আসলো, সি থেকে সি স্কয়ার কিভাবে আসলো, বি থেকে বি স্কয়ার কিভাবে আসলো, এখন কি বুঝতে পেরেছেন কিনা পিথাগোরাসের সূত্র? আচ্ছা সোহাগ ভাই বলেছেন না কি সোহাগ ভাই একটু আমাকে কনফিউশনটা ক্লিয়ার করবেন যে কি? আচ্ছা নিশিরাত আপু বলেছেন আবার বলার জন্য। আচ্ছা ঠিক আছে আমি আবার বলেছি পিথাগোরাস কি বলেছেন। আচ্ছা আপনারা যেটা
যেটা আপনারা শিখেছেন, মুখস্থ করেছেন। পিথাগোরাস কি বলেছেন? পিথাগোরাস বলেছেন একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে আমার কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এই যে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম না, এটা সমকোণী ত্রিভুজ। এখন পিথাগোরাস বলেছেন এই সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে একটা আমরা কি আঁকবো? বর্গক্ষেত্র আঁকবো। পিথাগোরাস এটাই বলেছেন। পিথাগোরাসের আচ্ছা একটু খেয়াল করে দেখুন, পিথাগোরাস বলেছেন, আচ্ছা আমি লিখে দিচ্ছি আর একটু বুঝাই, তারপর আমি সূত্রটা লিখে দিচ্ছি। পিথাগোরাস বলেছেন যে অতিভুজের উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করব। এই বর্গক্ষেত্রটা হবে অপর দুই বাহুর বর্গক্ষেত্রের বর্গের ক্ষেত্রফলের সমষ্টির সমান। সেটাই আমাদেরকে কি বলেছে? পিথাগোরাস বলেছেন। তাহলে সূত্রটা হবে কি? পিথাগোরাসের সূত্রটা হবে কি? দেখুন আমি একটু লিখে দিচ্ছি। আপনারা তো চিত্রটা এঁকেছেন, তাই না? চিত্রটা তো এঁকেছেন আপনারা। আচ্ছা, এটা বলেছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর, এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র হচ্ছে সমকোণী ত্রিভুজের, লিখে ফেলুন আমার সাথে, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই ত্রিভুজের অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। ঠিক আছে, দেখুন এটা বলেছে। এখন আমরা এখান থেকে কি বলেছি? এই যে আমরা একটা কি আঁকলাম? একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এখন পিথাগোরাস বলেছে কি? সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। এই যে অতিভুজের উপরে একটা বর্গক্ষেত্র আঁকলাম, আঁকার পরে বলেছে অপর দুই বাহুর উপরে কি করব? বর্গক্ষেত্র আঁকতাম। এই যে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে এটার উপর একটা বর্গক্ষেত্র আঁকলাম, এটার উপর একটা বর্গক্ষেত্র আঁকলাম। এটা যদি সি হয়, এটা সি, এটা সি, জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান। এটা বি হলে এটা বি, এটা বি, এটা বি, এটা এ হলে এটা এ, এটা এ, এটা এ। তাহলে এখন প্রত্যেকটা বাহু যখন সমান হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি? বাহু স্কয়ার, এ স্কয়ার, এটা হচ্ছে কি? বি স্কয়ার, এটা হচ্ছে কি? সি স্কয়ার। তাহলে এখন বলেছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল যেটা পাইছি অতিভুজের উপরে, সেটা পাইছি কত? সি স্কয়ারটা। কি বলেছে? ওই ত্রিভুজের অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের, এই যে অপর দুই বাহুর, এই বাহুর উপর অঙ্কিত বর্গ পাইছি কি? বি স্কয়ার। আবার বলেছে বর্গক্ষেত্রে, তাহলে এটার ক্ষেত্রফল পাইছি কি? এটার ক্ষেত্রফল পাইছি এ স্কয়ার। কার সমান বলেছে? সমষ্টির সমান। কার? এই দুইজনের সমষ্টির। কি বলেছে? সমান বলেছে। এই হচ্ছে সমান। তাহলে পিথাগোরাসের ক্ষেত্রফলটা সূত্রটা হচ্ছে কি? সি স্কয়ার ইকুয়াল বি স্কয়ার প্লাস এ স্কয়ার, মানে হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার যোগ হচ্ছে লম্ব স্কয়ার। এখন কি বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন? এখন কি বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন? আচ্ছা, এটা নিয়ে আর কোনো কনফিউশন আছে? এটা নিয়ে আর কোনো কনফিউশন আছে পিথাগোরাসের সূত্র থেকে? আচ্ছা, এখন এই পিথাগোরাসের সূত্রগুলো কিভাবে আসে দেখুন। এখানে যদি বলা থাকে
যে একটা বাহু যদি 3 হয় আর একটা বাহু যদি 4 হয় তাহলে অপর বাহুটা হবে কত? অপর বাহুটা হবে কত? এটাই এভাবে প্রশ্ন আসে যে পিথাগোরাসের উপপাদ্যের বা একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু যদি 3 হয় অপর বাহুটাও যদি 4 হয় তাহলে পরবর্তী বাহুটা কত হবে? অবশ্যই 5। অবশ্যই কত? 5। ঠিক আছে, অবশ্যই হবে 5। কিভাবে দেখুন, অবশ্যই 5 হবে কিভাবে দেখুন, আমরা জানি কি অতি স্কয়ার বা অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি ভূমি স্কয়ার যোগ হচ্ছে কত? লম্ব স্কয়ার। তাহলে ভূমি স্কয়ার কত? ভূমি হচ্ছে 4 স্কয়ার যোগ হচ্ছে 4 স্কয়ার যোগ হচ্ছে 3 স্কয়ার, মানে হচ্ছে কত? 4 4 16 যোগ হচ্ছে 9 ইকুয়াল হচ্ছে 25। এই 25টা পেয়েছি কি? এই 25টা পেয়েছি অতি স্কয়ার মানে হচ্ছে অতিভুজ স্কয়ার। কিন্তু আমাদের কি অতিভুজ স্কয়ার মান চাইছে না, শুধুমাত্র অতিভুজের মান চাইছে। তাহলে অতি সমান সমান কি স্কয়ার কাটতে গেলে √25 ইকুয়াল হচ্ছে কত? 5। তাহলে আমরা পাচ্ছি এটার মান 5। আচ্ছা, এই মানটা থেকে, হ্যাঁ অপর বাহুটা হচ্ছে 5, এই মানটা থেকে আমরা কি করতে পারি? অ্যাকচুয়ালি আমরা এই 3 4 5 এই মানটা মুখস্থ করতে মনে রাখলে আমরা অনেকগুলো মান মনে রাখতে পারি। যেমন 3 4 5 এটা হলে একটা বাহু যদি 3 দুগুণা 6 হয়, আরেকটা হবে 4 দুগুণা কত? 8, আরেকটা হবে 5 দুগুণা 10। একটা বাহু যদি দুইটা বাহু যদি 3 4 থাকে অপর বাহুটা হবে 5, আর দুইটা বাহু যদি 6 8 থাকে অপর বাহুটা হবে কত? অপর বাহুটা হবে 10। আর আরেকটা যদি থাকে 9 12, আরেকটা বাহু হবে 15। ঠিক আছে, এগুলো আপনারা মুখস্থ করে নিতে পারেন, এটা আমি টেকনিক সহকারে বের করতেছি। আর আরেকটা বাহু যদি থাকে 12 16, আরেকটা বাহু হবে কত? 25। এভাবে আপনারা মনে রাখতে পারেন। কিভাবে আমি এটা কিভাবে মনে রাখতেছি দেখুন, যদি কোনো আচ্ছা একটু ভুল করেছি মনে হয়। 3 দুগুণা 6 4 দুগুণা 8 5 দুগুণা 10 3 3 9 আচ্ছা 9 16 25 কি হয়? আচ্ছা 12 16 না তো। আচ্ছা এখানে একটু মনে হয় ভুল করেছি আমি। দেখুন একটু ভুল করেছি। যদি আমাদের আচ্ছা হ্যাঁ একই সংখ্যা দিয়ে যদি গুণ করা হয় তাহলে কত? 3 4 5। এটা হলে যদি 2 দিয়ে করি তাহলে 3 দুগুণা 6, 2 দিয়ে করলে হচ্ছে 4 দুগুণা হচ্ছে কত? 8, আরেকটা হবে 5 দুগুণা 10। ঠিক আছে, 6 8 10 6 8 10। আর এখানে যদি আমরা কত দিয়ে করি, যদি এটা হচ্ছে কত? 2 দিয়ে গুণ, আবার যদি 3 কে যদি 3 দিয়ে গুণ করি 3 দুগুণা হচ্ছে 3 তিরিকা হচ্ছে 9, 3 4 হচ্ছে 12, 3 5 হচ্ছে 15। এভাবে হবে। ঠিক আছে, এভাবে হবে। আপনি জাস্ট একটা সংখ্যা বাড়িয়ে দিলে হবে। যদি দুইটা বাহুর মধ্যে 6 8 দেয়া থাকে পরেরটা হবে কত? 10। পরেরটা হবে কত? 10। আর যদি দুইটা বাহু 9 12 দেয়া থাকে পরেরটা হবে কত? 15। ঠিক আছে, এটা জাস্ট আপনি করে ফেললেন, বাড়িয়ে ফেললেন। আচ্ছা এখন 9 12 15 হলো হবে কিভাবে দেখুন, 9 12 15 আমরা তো জানি কি 3 4 5 3 4 5। এখন এই প্রত্যেকটা সংখ্যা কত দিয়ে ভাগ যায়? 3 দিয়ে ভাগ যায় না? 3 দিয়ে ভাগ দিলে হচ্ছে কত? যদি আপনি 3 দিয়ে ভাগ দেন 3 দিয়ে ভাগ দেন 3 দিয়ে ভাগ দেন তাহলে 3 তিরিকা হচ্ছে 9, 3 4 হচ্ছে 12, 3 5 হচ্ছে 15। এই যে আমাদের প্রথম অংশটা চলে যাচ্ছে 3 4 5। তাহলে এইভাবে আপনারা এগুলা প্রত্যেকটা সংখ্যাকে একই সংখ্যা দিয়ে গুণ করলে যে জিনিসটা পাওয়া যাবে সেটা হবে প্রত্যেকটা বাহুর মান। দুইটা বাহুর মান দেয়া থাকলে অপর বাহুর মান পাওয়া যাবে। ক্লিয়ার কিনা? ক্লিয়ার? আচ্ছা কোনো প্রশ্ন আছে কিনা? যদি প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আচ্ছা আমাদের মেইন যে বেসিক আলোচনা হয়েছে, বেসিক আলোচনাগুলো আমাদের এখান পর্যন্ত শেষ। ত্রিভুজের ক্ষেত্রে আর কোনো বেসিক আলোচনা নেই।
আমরা পরবর্তী আমাদের সলিউশন যে লাইভটা থাকবে সেটা হচ্ছে বেসিকের উপরে ম্যাথ করব। আচ্ছা, কত দিয়ে গুণ করতে হবে ভাইয়া? সেটা হচ্ছে আপনি যত দিয়ে, এই যে আমরা জানি কত, 3 জানি, 4 জানি, 5 জানি। এখন আপনি 3 কে যদি 2 দ্বারা গুণ দেন, 4 কে 2 দ্বারা দিবেন, 5 কে 2 দ্বারা দিবেন। 3 কে যদি আপনি 3 দ্বারা দেন, 4 কে 3 দ্বারা দিবেন, 5 কে 3 দ্বারা দিবেন। 3 কে যদি 4 দ্বারা দেন, 4 কেও 4 দ্বারা দিবেন, 5 কেও 4 দ্বারা দিবেন। ঠিক আছে, আপনি প্রথমটাকে যা দিয়ে গুণ দেন সবগুলাকে একই জিনিস দিয়ে গুণ দিলে মান একই আসবে। ঠিক আছে। আচ্ছা, আমরা এই পরবর্তীতে ক্লাসে যে আছে সেটার উপরে আমরা কি বেসিক আলোচনা করব, এবং লাস্ট যে ক্লাসটা আসবে, লাস্ট যে ক্লাসটা থাকবে আমাদের বৃহস্পতিবার। আচ্ছা, আমরা একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে সেটা। আচ্ছা, লাস্ট যে ক্লাসটা থাকবে, আমাদের যে ক্লাসটা থাকবে সেই ক্লাসটাতে আমরা একদম টোটালি শুধু ম্যাথ করব, আর সেখানে কোনো বেসিক বুঝাবো না। আর যারা লাস্ট ক্লাসটা করবেন তারা অবশ্যই আমাদের 2টা ক্লাস দেখবেন। আমি 2টা ক্লাসের মধ্যে আমি যতটুকু জানি, আমি বেন ভাইয়ের মতো অত ভালো বুঝাইতে পারি নাই। আর যারা বেন ভাইয়ের ক্লাসটাও করেছেন, আমার ক্লাসটাও করেছেন, 2টা ক্লাস আপনারা দেখে নেবেন। আমরা অনেক ম্যাথ করব। আমি দেখেছি এই ত্রিভুজ থেকে বিভিন্ন পরীক্ষায় আসা আমার 3টা বইয়ে প্রায় 416টা ম্যাথ দেওয়া, 416টা ম্যাথ দেওয়া। তার মানে বুঝতেই পারতেছেন যে ত্রিভুজ থেকে কত সংখ্যক ম্যাথ আসে। তাহলে আমরা ওই দিন প্রমাণ দিয়েছিলাম কি, শুধুমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি √3/4 a স্কয়ার। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি শিখেছিলাম, b²/4 √4a স্কয়ার মাইনাস হচ্ছে কি b স্কয়ার। এই সূত্রগুলো আমরা কি b/4 আমরা এই মানগুলো আমরা কি করেছি, মুখস্থ করেছিলাম। কিন্তু আচ্ছা, কিন্তু আমরা কি করি নাই, আমরা এখনো সূত্রের প্রয়োগ শিখি নাই। তার মানে আমরা এখন যে পরবর্তীতে ক্লাস, আচ্ছা আমার বইয়ের নাম বলা যাবে না, আপনারা বাজারে যে কোনো বই কিনতে পারেন। আমি আমার বইয়ের নাম বলতে পারবো না, কারণটা হচ্ছে আমি যদি এখানে কারো বইয়ের নাম বলি তাহলে বলবে যে আমি রাইটারের সুনাম গাই। ঠিক আছে, এগুলো আমি বলতে পারবো না। আপনারা বাজারে যাওয়ার পরে যে বইটা ভালো মনে হবে আপনাদের কাছে, সেই বইটা আপনারা কিনে নিয়ে আসবেন। আর পরের ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট সেটা আসলে বলে বোঝানো যাবে না, কারণ এই যে এত 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 ম্যাথগুলো দেওয়া, সেগুলো আমরা কি করতে হবে, চর্চা করতে হবে, আমাদেরকে অনেক কিছু জানতে হবে, শিখতে হবে। আর এখানে আমরা ক্লাসটা বৃহস্পতিবারের যে ক্লাসটা আছে, আচ্ছা বৃহস্পতিবার যে ক্লাসটা আছে সেটা আমরা বৃহস্পতিবারে নেব না, বৃহস্পতিবারে আমরা ক্লাসটা নেব না। বৃহস্পতিবারের ক্লাসটা হয়তো আমরা শনিবারে নেব। ঠিক আছে, শনিবার নেব, কারণ হচ্ছে আমাদের ফ্রাইডেতে হচ্ছে কি বিসিএস এক্সাম আছে আমাদের। তো বিসিএস এক্সাম থাকলে আমি এই যে বৃহস্পতিবারে আমি কোথায় থাকবো, হয় লঞ্চে থাকবো, না হয় গাড়িতে থাকবো রাত্রেবেলায়। শুক্রবারে বিসিএস পরীক্ষা দেবো, তাহলে শনিবারে এসে আমরা বৃহস্পতিবারে লাইভ ক্লাসটা নেব। ততক্ষণ পর্যন্ত আপনারা এই 2টা ক্লাস দেখবেন। আমি বলেছি ত্রিভুজ থেকে আপনারা প্রত্যেকটা এক্সামে 2টা 3টা করে ম্যাথ পাবেন। আমরা প্রত্যেকটা সূত্রের প্রয়োগ দেখাবো, প্রত্যেকটা সূত্র থেকে ম্যাথ করব। আচ্ছা, আপনাদের আমি যে 2টা ক্লাসে বেসিক শিখিয়েছি সেখান থেকে কোনো টপিক আছে কিনা যে জিনিসটা আপনারা বুঝেন না, একটু আপনারা বলবেন। আচ্ছা, কোনো টপিক আছে কিনা যে জিনিসটা আপনারা বুঝেন না, একটু আপনারা আমাকে একটু, আমি আপনাদেরকে একটু সময় দিচ্ছি বলার জন্য, একটু বলবেন। কোনো প্রশ্ন থাকলে, আপনাদের যদি পড়া সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে একটু বলতে পারেন। পড়া সম্পর্কিত কোনো প্রশ্ন যদি থাকে, আর পড়ার বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। যান, আপনাদেরকে 9:19 বাজে 9:25 পর্যন্ত সময় দিয়েছি, আর 6 মিনিট সময় দিয়েছি। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। যান, আজকের জন্য আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দিয়েছি, যে কোনো প্রশ্ন করতে পারেন। আমি আপনাদেরকে আজকে প্রশ্ন উত্তর পর্ব নিচ্ছি। বলেন, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে? যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আর যারা ঠিক আছে, যেহেতু কারো প্রশ্ন নেই তাহলে আপনারা আবার দেখা হচ্ছে কয়টায়, রাত 10টার সময়। আমাদের রাত 10টায় দেখা হচ্ছে কোথায়, আমাদের বেসিক গ্রুপে। বেসিক
বেসিক ম্যাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা পরীক্ষা দেওয়ার পরীক্ষা দেবেন। আর আমরা যা কিছু শিখেছি সেগুলোর উপর আমরা সলিউশন লাইভ করব, সেখানে আসবেন। যদি আপনার আচ্ছা, সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজ যা আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, যখন আমরা অনুশীলন করব সেখানে আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এগুলো আপনারা ওই আমি এখন যা বুঝাবো, সাদিয়া নাজনীন আপু যা লিখেছেন, যেটা আমি যা বুঝাবো সেটা আপনি আবার ভিডিওটা দেখলে হয়ে যাবে। বিসিএস প্রিপারেশন কেমন, আলহামদুলিল্লাহ। বাকিটা হচ্ছে প্রশ্নের মান কেমন হয়। ওনার আসলে তো বিসিএস এর প্রশ্নের মান হচ্ছে শুধু কনফিউশন প্রশ্ন, বাকিটা হচ্ছে উপরওয়ালা জানে বিধাতা কি লিখেছেন কপালে। আপনাদের সকলের কাছে দোয়া প্রত্যাশা করছি। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ দেখা হবে রাত 10টায়। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।